আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড ইভিনিং। যারা যারা অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছো, কেমন আছো তোমরা? সাথী, মুগ্ধ, আনন্দ, মুনতাহা। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি রে, তোমাদের দয়ে ভালোই আছি। তো আমরা হচ্ছে আবার তোমাদের B15 লেকচার নিয়ে চলে আসলাম। তো এই লেকচারের উপরে তোমরা বুধবারে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড ক্লাস করেছো। তো কারা কারা সেই ক্লাসটা হচ্ছে পার্টিসিপেট করো নাই, একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বুধবারে কারা কারা ক্লাসটা করোনি? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, অনেকেই করেনি। তো আমি হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করব যে তোমরা আজকে লাইভ ক্লাসটা করার পরে অন্তত বুধবারের ক্লাসটা রেকর্ডিং একবার দেখে নিবে, এরপরে এই ক্লাসটা আবার করবে। কারণ সাধারণত বুধবারের ক্লাসগুলোতে আমরা হচ্ছে গিয়ে বোর্ডে তোমরা কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করবে এইটা বলার জন্য একটু ডিটেলসে পড়িয়ে থাকি। তো আজকে আমি হয়তো তোমাদেরকে এত ডিটেলস বলবো না, জাস্ট বলে যাব যে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, কোনগুলা না পড়লেও চলবে, এবং শর্টকাট টেকনিক দিয়ে আমরা কিভাবে পড়তে পারবো। এই জন্য যাদের হচ্ছে কোনো বোঝার অসুবিধা থাকবে তারা একটু দয়া করে বুধবারে আমাদের যে লেকচারটা ছিল সেটা একটু রেকর্ডিংটা দেখে নিবে। তো আজকে আমরা পড়বো হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1 এর নাম কি? প্রাণী জগতের বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টার নিয়ে তোমাদের বেশ কিছু মানে কি বলবো, ভয় আশঙ্কা থাকে। নাম্বার 1, আপু এত বৈশিষ্ট্য মনে থাকে না। নাম্বার 2, আপু এত বৈজ্ঞানিক নাম মনে থাকে না। তো তোমাদের সুখের জন্য জানানো যাচ্ছে যে এই চ্যাপ্টার থেকে মেডিকেলে এত বৈজ্ঞানিক নাম আসে না। তো বৈজ্ঞানিক নাম কোথায় আসে? বৈজ্ঞানিক নাম আসে ডিউর পরীক্ষায় বা কৃষি ভার্সিটির পরীক্ষায়। তো তোমাদের যাদের একদম কোরলি মেডিকেলের তোমার হচ্ছে কি এইম, তারা হচ্ছে বৈজ্ঞানিক নাম নিয়ে এত মাথা ঘামাবা না। বাট আমরা আমাদের সেকেন্ড চয়েস হিসেবে ভার্সিটি গুলো রাখি দেখে কিছু কিছু বৈজ্ঞানিক নাম আমাদেরকে একটু কষ্ট করে জানতে হবে। আর এগুলো নিয়েও প্যারা নেওয়ার কিছু নেই, যেহেতু তোমাদের অপশনস থাকে, অপশন দেখে তোমরা ইনশাল্লাহ বলতে পারবে। তো আমি অ্যাকচুয়ালি পড়ানোর সময় তোমাদেরকে চেষ্টা করবো বলে দেওয়ার যে কোন কোন বৈজ্ঞানিক নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত, বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলতে চাই, তোমাদের সৃজনশীল প্রশ্নতে অ্যান্সার করার জন্য 5-6টা করে মনে রাখাটাই যথেষ্ট। কিন্তু কিছু এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া আছে। যেমন প্রতিটা পর্বের কিছু স্পেশাল রেচন অঙ্গের নাম থাকে, কিছু লার্ভার নাম থাকে, এরপরে কিছু তন্ত্র বা গহ্বরের নাম থাকে। তোমরা যদি আজকে আমাদের সাথে প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলে বুঝতে পারবা যে বিগত বছরে ওই প্রশ্নগুলাই বারবার ঘুরে ফিরে আসে। সো এই ধরনের চ্যাপ্টারগুলো পড়ার জন্য আমি প্রতি ক্লাসেই বলি, আবারও বলছি, তোমাদের সবার প্রথম দায়িত্ব হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন ব্যাংক সলভ করার টাইমে প্রতিটা অপশনসের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে, এবং ওই প্রশ্নটা যেই প্যারা থেকে এসেছে সেই প্যারার আশেপাশে সব ইনফরমেশন তোমাদেরকে টুক করে পড়ে ফেলতে হবে। তাহলে চলো আমরা দেখি নেই। বিসমিল্লাহ বলে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো, এই চ্যাপ্টারের একদম শুরুতে আমাদের দেওয়া আছে যে কোন কোন টপিক থেকে আমাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। দেখো, প্রাণী জগতের প্রধান পর্ব আর হচ্ছে গিয়ে তোমার কডাটা। হ্যাঁ, প্রাণী জগতের প্রধান পর্ব আর কডাটা থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এই যে, তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রধান পর্বগুলা থেকে কিছু স্পেসিফিক ক্যারেক্টার এবং কডাটা গুলো খুব ভালো করে পড়ে ফেলার চেষ্টা করব। তাহলে চলো আমরা আবার দেখি যে আমাদের হচ্ছে যে বই থেকে আমরা আগে একটু পড়ে নিই যে আমাদের বইতে এটা নিয়ে কি বলা আছে। ভাইয়া, বইয়ের পিডিএফটা কি অ্যাড করা হয়েছে? তোমাদের দাগানো বইটা আগে দেখানোর পরে এরপরে আমরা হচ্ছে স্লাইডটা একটু আলোচনা করব। হ্যাঁ, তোমরা একটু সবাই একটু ওয়েট করো।
আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছো যে মেডিকেমিস্ট্রির রেজাল্ট কবে দিবে। ওইটা হচ্ছে যখন তোমাদের রেজাল্ট হবে বা এই জাতীয় কোনো ইনফরমেশন তোমরা চাও, তোমাদের হচ্ছে উদ্ভাসন মেশের পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা এখন বায়োলজি ক্লাস করতেছি, আমরা একটু এই ক্লাসটাতে কনসেন্ট্রেট করি, পরবর্তীতে তোমরা এগুলোর অ্যান্সার বা যাবতীয় তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের উদ্ভাসন মেশের পেজ থেকে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে দেখবো যে আমাদের বই থেকে কোন কোন জিনিসগুলো আমরা একটু জোর দিয়ে পড়বো। আচ্ছা, আমাদের এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে প্রাণী জগতের বৈচিত্র্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এখান থেকে একদম ব্রড হেডিংয়ে আমরা জেনে রাখবো যে প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। জেনেটিক কজে হবে জিনগত বৈচিত্র্য, একই প্রজাতির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য, এবং বাসস্থানের ভিন্নতায় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে একটা ছিল তোমার আন্তঃপ্রজাতিক, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক। এই অন্ত এই জিনিসটা একটু তোমাদেরকে জানতে হবে যে একই প্রজাতির মধ্যে হলে অন্ত, আর দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে হলে সেটা কি হবে, আন্ত। ইন্টার স্পিসিস, ইন্ট্রা স্পিসিস। আর কোন একটা অঞ্চলে যদি সবচেয়ে বেশি প্রজাতির বিভিন্নতা সম্পন্ন প্রাণী বসবাস করে, তবে সেটাকে বলে হচ্ছে কি তোমার কি বলতো, জীববৈচিত্র্যের হটস্পট। তাহলে জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলা হয়, এই জিনিসটা তোমরা একটু তোমাদের ডিউ রিটেনের জন্য দেখে রাখবা, ঠিক আছে? জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো আমরা জানি যে আমাদের প্রাণীবিদ্যা এবং জীববিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে অ্যারিস্টটলকে। তাহলে তোমরা সবাই একটু অ্যান্সার করো তো, উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রাণীবিজ্ঞান এবং জীববিজ্ঞানের জনক যদি অ্যারিস্টটল হয়, তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে একটু সবাই অ্যান্সার করে ফেলো। ভেরি গুড, মোর্শেদ অ্যান্সার করেছে, মুগ্ধ অ্যান্সার করেছে, তাসনিমা অ্যান্সার করেছে, ফিজা, বর্ষা, হাসি, থ্রিওফ্রাস্টাস, আমিনা, এক্সিলেন্ট। ঠিক আছে, তার মানে জনকগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। অ্যারিস্টটল আমাদের সকল মেরুদণ্ডী প্রাণীদেরকে অ্যানাইমা এবং আনাইমা এই 2 ভাগে ভাগ করেছিলেন। যারা হচ্ছে গিয়ে তোমার লোহিত রক্তকণিকা যুক্ত তারা এনাইমা, এবং যারা লোহিত রক্তকণিকা বিহীন তারা আনাইমা। অ্যানাইমাদেরকে আবার হচ্ছে গিয়ে তিনি পরবর্তীতে ডিম্বজ এবং জরায়ুজ এই 2 ভাগে ভাগ করেছেন। তাহলে এনাইমা, অ্যানাইমা, ডিম্বজ, জরায়ুজ এই জিনিসগুলো একটু আমাদেরকে জানার জন্য দেখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা, দেখো এই যে আমাদের প্রাণী জগতের বৈচিত্র্য বা শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস করার জন্য আমরা কিছু ভিত্তি অনুসরণ করি। আমাদের এই বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে ভিত্তিগুলো ভালো করে পড়ে ফেলা। 2 নাম্বার টেকনিক হচ্ছে আমাদের যে 9টা মুখ্য পর্ব আছে সেই মুখ্য পর্বগুলো সিরিয়ালি মুখস্থ করে ফেলা। লাইক নাম্বার 1 হচ্ছে পরিফেরা, নাম্বার 2 নিডারিয়া, নাম্বার 3 প্লাটিহেলমিনথিস, এরকম 9 পর্যন্ত সিরিয়ালি মনে রাখা। আমরা যদি সিরিয়ালি 9টা পর্ব মনে রাখি প্লাস এই ভিত্তিগুলো ভালো করে পড়ি, তাহলে দেখবে তোমরা প্রতিটা পর্বের বৈশিষ্ট্য 4 থেকে 5টা অটো অটো লিখে ফেলতে পারতেছো। তাহলে এই প্রাণী জগতের ভিত্তির মধ্যে আমাদের পরীক্ষায় যেটা না পড়ে যাওয়া হারাম সেটা হচ্ছে প্রতিসাম্যতা এবং সিলোম। এছাড়াও সংগঠন মাত্রা, এরপরে ভ্রূণ স্তর, অঞ্চলায়ন, খণ্ডকায়ন এবং নটকট সংবহন তন্ত্র, এই কয়টা ভিত্তি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে তোমাকে প্রতিসাম্যতা এবং সিলোম এই 2টা খুব ভালোভাবে পারতে হবে, এবং এই 2টা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেহের আকার অনুযায়ী আণুবীক্ষণিক বৃহত্তর, এগুলো তোমরা মার্ক করা সেন্টেন্স গুলোই পড়বে। কোষের ক্রমমাত্রা বা সংগঠন মাত্রা পড়তে গেলে দেখো আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ, সেল। একই রকম অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় টিস্যু, টিস্যু নিয়ে গঠিত হয় অঙ্গ বা অর্গান, অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র, সিস্টেম, এবং সকল সিস্টেম নিয়ে তৈরি হয় আমাদের হিউম্যান বডি। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র এবং মানবদেহ। তাহলে আমাদের সংগঠন ক্রমমাত্রাটা সেভাবেই আসবে। 1 নম্বর পর্ব যাদের বডিতে কিচ্ছু নাই, শুধু কয়েকটা কোষ আছে, তারা হলো কোষীয় সংগঠন মাত্রার গঠন সম্বলিত প্রাণী। পরিফেরা সবচেয়ে গরিব, কিচ্ছু নাই। আস্তে আস্তে যত উন্নত হচ্ছে, যেমন 2 নাম্বার পর্ব, তাদের কোষগুলা মিলিতভাবে টিস্যু গঠন করে, যেমন নিডারিয়া। টিস্যুগুলা মিলিত হয়ে অঙ্গ তৈরি করে 3 নাম্বার পর্বতে, যেমন প্লাটিহেলমিনথিস। আর অঙ্গগুলো সম্পূর্ণ হয়ে একেবারে অঙ্গতন্ত্র তৈরি করবে আমাদের নেমাটোডা থেকে শুরু করে বাকি পর্বগুলা। তাহলে আমরা যদি সিরিয়ালি পর্বগুলা নাম মনে রাখি, আমাদের ভিত্তিগুলোর এক্সাম্পল পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে।
এবং খেয়াল করো প্রতিটা পর্বের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্যই হবে আমার সংগঠন মাত্রা দিয়ে। প্রতিটা পর্বের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য দেখবা ফিক্সড। সংগঠন মাত্রা কেমন, প্রতিসাম্যতা, সিলোম এবং ভ্রূণ স্তর, এই 4টা একদম ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে গ্যারান্টিড 1টা বা 2টা প্রশ্ন তোমরা কমন পাবাই। তাহলে চলে আসে আমরা দেখো পরবর্তীতে জীবন পদ্ধতি। এখান থেকে তোমরা মনে রাখবা স্পেশালি হচ্ছে মিথজীবিতা এবং পরজীবিতা, ঠিক আছে? পরজীবিতা মানে হচ্ছে যে আমি তোমার বাসায় থাকবো এবং তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ওই যে হিন্দিতে একটা কথা বলে না, জিস থাল মে খায়া উসি থাল মে ছেদ কিয়া। পরজীবিতা হচ্ছে অনেকটা সেই রকম ব্যাপার স্যাপার। আর মিথজীবিতা হচ্ছে দুইজনের সুখের সংসার, তুমি দেবে কিছু আমি দেব কিছু। যেমন আমাদের জুওক্লোরেল আর ক্লোরোহাইড্রা ছিল, শৈবাল আর ছত্রাক মিলিতভাবে লাইকেন ছিল, এগুলা হচ্ছে মিথজীবিতার এক্সাম্পল। এই দুইটা খুব ভালো করে পড়বা। ক্লিভেজ জিনিসটা কি দেখো, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জাইগোট কি এককোষী নাকি বহুকোষী? দেখি তোমরা অ্যান্সার করো, জাইগোট কি এককোষী নাকি বহুকোষী? না রে, অ্যানাইমার অ্যানিমিয়া দুটো ভিন্ন জিনিস আসমিন। ভেরি গুড, আমাদের জাইগোট হচ্ছে এককোষী, এক্সিলেন্ট। তাহলে আমরা যে ডিপ্লয়েড ডিপ্লয়েড বলতে থাকি সেই শব্দটা অ্যাকচুয়ালি কি? জাইগোটের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু জাইগোটের কোষ হচ্ছে একটা। এই এককোষী জাইগোটটা বারবার বারবার মাইটোসিস করতে করতে 2, 4, 8, 16টা কোষ তৈরি করে, যে 16 কোষীয় দশাকে আমরা টুক করে বলে ফেলি মরুলা। মরুলার কোষগুলো একটা গহ্বর তৈরি করবে ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলো 3টা স্তর তৈরি করবে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা দশায় আমরা ভ্রূণের 3টা স্তর পেয়ে যাই, একটো, মেসো এবং এন্ডোডার্ম। তাহলে এই যে আমার জাইগোট বারবার বারবার মাইটোসিস করছে, সেই মাইটোসিসকেই আমরা স্টাইল করে বলি হচ্ছে ক্লিভেজ। ওকে, তার মানে জাইগোট যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বারবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্লিভেজ। এই ক্লিভেজ পড়তে গিয়ে সবার একবার হইলো মাথা উল্টাইছে, কারণ বইতে সংজ্ঞাগুলো এতটা কঠিন করে দেওয়া, কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু শুধুমাত্র ক্লিভেজের কাকে বলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর এমসিকিউর জন্য জাস্ট কয়েকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট। কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, যেগুলো হচ্ছে তোমার মেজর ফাইলের মধ্যে পড়তেছে। যেমন আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের দেহে আমরা দেখতে পাই হচ্ছে অরিও ক্লিভেজ। কর্ডোটা পর্বতে আমরা দেখতে পারি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এবং আমাদের প্রিয় পর্ব অ্যানিলিডা এবং মলাস্কাতে আমরা দেখতে পারি সর্পিল ক্লিভেজ। তাহলে আর্থ্রোপোডাতে হচ্ছে গিয়ে তোমার অরিও, কর্ডাটাতে হচ্ছে দ্বিপার্শ্বীয়, অ্যানিলিডা মলাস্কাতে হচ্ছে সর্পিল ক্লিভেজ। এই 3টা এক্সাম্পল একটু ভালো করে তোমরা পড়ে ফেলবা, আর কিছু পড়া লাগবে না। ভ্রূণ স্তর সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি যে গ্যাস্ট্রুলা দশায় আমরা 3টা ভ্রূণ স্তর পাবো। ডিপ্লোব্লাস্টিক 2 নাম্বার পর্ব, মনে রাখা সহজ উপায়। ডিপ্লোব্লাস্টিক 2 নাম্বার পর্ব। 1 নাম্বার পর্ব তো এতই গরিব, ওর শুধু কিছু কোষ আছে, সেই কোষগুলা তো টিস্যুও তৈরি করে না, ভ্রূণ স্তর তৈরি করে তো দূর কি বাত। এই জন্য পরিফেরার বডিতে আমরা কোনো ভ্রূণ স্তর পাই না। 2 নাম্বার পর্ব নিডারিয়াতে আমরা একটোডার্ম এবং এন্ডোডার্ম নামে 2টা ভ্রূণ স্তর পাবো, যার মাঝখানে থাকবে অকোষীয় মেসোগ্লিয়া। এই ছবিটা দেখো, এই যে অকোষীয় মেসোগ্লিয়া, ঠিক আছে? আচ্ছা, আর ত্রিভ্রূণস্তরী প্রাণী হচ্ছে গিয়ে তোমার 3 থেকে 9 পর্যন্ত যতগুলো পর্ব আছে, প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, কারণ 3-এর বেশি তো ভ্রূণ স্তর পাওয়া পসিবল না। তাহলে দেখো দ্বি আর ত্রিভ্রূণস্তরী পার্থক্য দেখে নিবা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। চলে আসি আমরা প্রতিসাম্যতার কাছে। আমাকে তোমরা 2 ভাবে সমান 2 ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে নাক বরাবর কেটে, একটা হচ্ছে মাথার মাঝখান দিয়ে কেটে। 2 ভাবেই কিন্তু আমি 2 ভাগে ভাগ হব। পেট বরাবর কাটলেও 2 ভাগে ভাগ হব, কিন্তু সব ক্ষেত্রেই কি আমি সমান 2 ভাগে ভাগ হব? পেট বরাবর কাটলে উপরে থাকবে মাথা, নিচে থাকবে পা। এই বরাবর কাটলে সামনে থাকবে চোখ কান, পিছনে কিছু থাকবে না। কিন্তু নাক বরাবর কাটলে কি 2 পাশে ইকুয়াল ইকুয়াল জিনিসপত্র থাকতেছে। তাহলে কোন প্রাণীর দেহকে যদি অনুলম্ব অক্ষ বরাবর 2টি সমান সদৃশ অংশে ভাগ করা যায়, তাকেই বলা হয় প্রতিসাম্যতা। তো আমাদের বইতে ব্রড হেডিং এ 3 ধরনের প্রতিসাম্যতা দেওয়া আছে। কি কি দেখো, একটা হচ্ছে তোমার আমরা একাধিকবার সমান 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে একবার সমান 2 ভাগে ভাগ করব, আরেকটা হচ্ছে কোনোভাবেই ভাগ করতে পারবো না। একাধিকবারের মধ্যে রয়েছে গোলীয়, অরীয়, দ্বি অরীয়। এগুলোতে আমরা একাধিকবার সমান 2 ভাগে ভাগ করতে পারতেছি একাধিক তল দ্বারা। যেটা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয়,
সেখানে আমরা মাত্র একবার ভাগ করব, এবং অপ্রতিসাম্য মানে আমরা কোনোভাবেই ভাগ করতে পারবো না। তাহলে অপ্রতিসাম্যের মধ্যে কারা পড়বে? যারা সবচেয়ে গরিব, পরিফেরা। আহারে, কিচ্ছু নাই বেচারার। আরেকটা এক্সেপশনাল হচ্ছে মলাস্কা পর্বের মধ্যে পড়ে গ্যাস্ট্রোপোডা শ্রেণীর আপেল শামুক, পিলাগ্লোবোসা। আমরা জানি মলাস্কা পর্ব হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কিন্তু একমাত্র মলাস্কা পর্বের গ্যাস্ট্রোপোডা শ্রেণীর আন্ডারে যারা পড়ে, যেমন আপেল শামুক, তারা হচ্ছে অপ্রতিসাম্যর এক্সাম্পল। তাহলে দ্বিপার্শ্বর মধ্যে বাদবাকি সবাই আসবে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, করডাটা। তার মানে পরিফেরা নিডারিয়া বাদে যত পর্ব আছে সবগুলাই পড়বে কিসের মধ্যে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে। একটা তল দ্বারা সমান দুই ভাগে ভাগ করা যায়। কোনো জীবদেহ যদি গল্লু পটকা হয় তাহলে সেটা হচ্ছে গলীয় প্রতিসাম্যতা। মনে রাখার সহজ উপায় হচ্ছে হেভি রেডিও, হেলিওজোয়া ভলভক্স রেডিওলারিয়া, হেভি রেডিও। অডিও মানে হচ্ছে আমরা গলিওর মতোই অনেক ভাগে ভাগ করতে পারবো, জাস্ট ওর আকৃতিটা হবে সিলিন্ডার শেপের, হাইড্রার মতো। এটার এক্সাম্পল হচ্ছে কি নিডারিয়া পর্ব। আর মাইনর ফাইলার মধ্যে পড়বে হচ্ছে সি অ্যানিমন, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম। এটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল। দ্বিঅরীয় প্রতিসাম্য মানে ওর বডিটা দুইটা তল দিয়ে সমান 4 ভাগে ভাগ হবে, দুইটা তল দিয়ে সমান 4 ভাগে ভাগ হবে। দুইটা গৌণ ফাইলা আছে, টিনোফোরা, সিউলোপ্লানা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তার মানে একেবারেই ভাগ করা যায় না হচ্ছে গিয়ে তোমার পরিফেরা। একাধিকবার ভাগ করা গেলে গল্লু হলে সেটা হচ্ছে হেভি রেডিও, সিলিন্ডার শেপে হলে সেটা হবে নিডারিয়া, মেট্রিডিয়াম, এবং যদি আমার হচ্ছে দুইটা তল দিয়ে সমান 4 ভাগে ভাগ হয়, দ্যাট ইজ টিনোফোরা, সিলোপ্লানা। আর যদি আমরা একবার মাত্র ভাগ করি, দ্যাট ইজ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, পরিফেরা, নিডারিয়া বাদে বাকি সব পর্বগুলা। আশা করি তোমরা প্রতিসাম্যতা পারবে। প্রতিসাম্যতার পরে আমাদের কিছু ভুগিচুগি আসবে, যেমন খণ্ডকায়ন, অঞ্চলায়ন। এগুলো আমরা হচ্ছে গিয়ে ঘাসফড়িং পড়তে গিয়ে অনেক সুন্দরভাবে বুঝেছি, যে ধরো মিরপুর, ফার্ম গেট, যাত্রাবাড়ি, আসাদ গেট, প্রত্যেকটা এক একটা মেটামার মানে সোমাইট বা খণ্ডক। এই সবগুলো খণ্ডক নিয়ে এক একটা অঞ্চল বা ট্যাগমাটা। তাহলে খণ্ডকায়নের প্রতিটা খণ্ডককে আমরা বলি মেটামার বা সোমাইট। এটা ডিউ রিটেনে আসতে পারে সংজ্ঞাতে, এবং প্রতিটা খণ্ডক নিয়ে এক একটা অঞ্চল তৈরি হয়। যেমন ঘাসফড়িং এর 6টা মাথার খণ্ডক নিয়ে একটা মস্তক, 3টা বক্ষীয় খণ্ডক নিয়ে একটা বক্ষ, 11টা খণ্ডক নিয়ে উদর। এরকম আমরা আর্থ্রোপোডা পর্বতে অঞ্চলায়নও পাচ্ছি, খণ্ডকায়নও পাচ্ছি। খণ্ডকায়নের মধ্যে আবার কিছু আছে সমখণ্ডকায়ন, যেমন কেঁচো, কিছু আছে অসম খণ্ডকায়ন, পতঙ্গ। মানুষের হচ্ছে অসম্পূর্ণ খণ্ডকায়ন, কারণ আমাদের খণ্ডকায়নটা বডির বাইরে থেকে বোঝা যায় না। এগুলো একটু জানতে হবে। অঞ্চলায়ন থেকে জাস্ট অঞ্চলায়নের সংজ্ঞাটা পড়ো, অনেক সময় ডিউ রিটেনে দিয়ে দিতে পারে। উপাঙ্গ জাস্ট দেখে রাখবা, নট সো ইম্পর্টেন্ট, তলমল কিছুই লাগবে না। আমাদের এখন লাগবে সিলোম। সিলোমের ডেফিনেশন থেকে আমরা জাস্ট দুটা জিনিস মনে রাখবো, নাম্বার 1 পেরিটোনিয়াম, নাম্বার 2 মেসোডার্ম। এই যে সামনে কোরবানি আসতেছে, কে কে গরু কিনতে যাবা বলো? এই যে সামনে যে কোরবানি আসতেছে, কে কে গরু কিনতে যাবা? হ্যাঁ আসমিন, আমাদের জায়গাটা ক্লিভেজ করে করে ভ্রূণ তৈরি করবে, ঠিক আছে? মাইটোসিসকে আমরা ক্লিভেজ বলতেছি না রে। আর্থ্রোপোডা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সিয়াম। হ্যাঁ সিয়াম, ত্রিস্তরী হচ্ছে 3 থেকে তোমার 9 নাম্বার পর্ব। আমাদের দেহে তৈরি হবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আচ্ছা, অনেকে আব্বুর সাথে গরু কিনতে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি ছাগল কিনবো, ভেরি গুড। নিজের ভাইকে কিনে নিয়ে আসবা। আজ মেয়ে বলে যাইতে পারি না কেন? মেয়েরাও তো গরুর হাটে যায়, যাবে না কেন? তোমরা হচ্ছে এসব ছেলে মেয়ে বলে তো বিভাদ বিভাজন করে ফেলো। স্পেশালি মেয়েরা বলে আমরা নারী পুরুষ সম অধিকার চাই, কিন্তু বাসে আবার আলাদা সিট চাই। নারী পুরুষ সম অধিকার হইলে তাহলে বাসে আলাদা সিট হইলে এটা কেমনে সম অধিকার হইলো বলো? তো আসলে যাই হোক, এসব বলতে গেলে অনেক কথাবার্তা বলা হয়ে যায়। বাট তোমরা যারা ইনশাল্লাহ সামনে গরু কোরবানি ঈদ আসতেছে, তোমরা সবাই গরু কোরবানি দেখছো, দেখছো না? না আপু সরি, আমি ঈদের দিন অনেক দেরি করে উঠি, আমি একটু ঘুমাই, ঈদের দিন তো বোরিং লাগে। এটা হচ্ছে আমাদের আলগা ফুটানি। আমরা দেখা যায় পহেলা বৈশাখ করি, বড়দিন করি, হোলি করি, পূজা করি, কিন্তু তোমার হচ্ছে ঈদের দিন আসলে আমাদের তখন বোর্ড লাগে, আমরা বড় হয়ে গেছি, ঘুম আসে। এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে? ঈদের দিন এনজয় করতে হবে। তোমরা যদি এই বয়সে বুড়া হয়ে যাও, পরে বুড়া বয়সে গিয়ে কি করবা? তো তোমরা হ্যাঁ অনেকেই দেখছো তোমরা লক্ষ্মী বাচ্চা। দেখি আসমিন, ইচ্ছা আছে যদি সময় সুযোগ হয়, গত ঈদেও আপু ডিউটি করছে, এখন এই ঈদে ডিউটি যদি দেয় তাহলে করার কিছু থাকবে না। ডাক্তারদের কোনো জীবন নাই, বুঝছো? ডাক্তাররা হচ্ছে রোগীদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিবে। আচ্ছা, দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে আহ
এই তো ছেলেরা সিয়াম ভালো কাজ করে। ঈদের দিন হচ্ছে গিয়ে স্পেশালি কোরবানি ঈদের দিন ছেলেরা হয় হচ্ছে তোমার কসাই, এরপরে হচ্ছে তোমার পাঠাও বা ফুড পান্ডা, আর হচ্ছে তোমার ক্লিনার, তাই না? তারা গরু জবাই করে, গরু ডেলিভারি করে, নিজেরা গরু কাটে, অনেক কিছু করে। মেয়েরাও কষ্ট করে, বাট ছেলেরা অনেক কষ্ট করে। তো দেখবা যে কোরবানির পরে গরুর পেট থেকে এত বড় একটা সাদা রঙের ব্যাগ বের করে নিয়ে আসে, দেখছো না? সেই বড় সাদা ব্যাগটাই হচ্ছে পেরিটোনিয়াম। আর ওটাকে পট করে কেটে খালারা ভিতরে যেগুলা ক্লিন করে সেগুলাই হচ্ছে ভুঁড়ি, তার মানে আমাদের ইন্টেস্টাইন। তাহলে আমাদের পেটের যত রকম ভিসেরা বা অর্গ্যান আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টামাক, এই সবগুলো যেই ব্যাগের মধ্যে থাকে সেই কভারটা হচ্ছে পেরিটোনিয়াম, এবং ভিতরের গহ্বরটা হচ্ছে সিলোম। আমাদের এই পুরা রুমটা যদি সিলোম হয়, রুমের দেয়ালগুলো হবে পেরিটোনিয়াম। বুঝা গেছে? তাহলে এই পেরিটোনিয়ামটাই আমার ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। কারো কারো বডিতে সিলোম একেবারেই থাকে না, প্যারেনকাইমা বা মেজেনকাইম নামক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। কারো বডিতে সিলোম থাকে কিন্তু সেটাকে পেরিটোনিয়াম কভার করে না, মানে নকল সিলোম। আর কাদের বডিতে সুন্দর করে পেরিটোনিয়াম দিয়ে আবৃত অবস্থায় সিলোম থাকে। তাহলে তোমরা তোমাদের ডিকশনারিতে লিখে ফেলো যে যেখানে সিল পাবা, সিল মানে হচ্ছে গহ্বর। একটু পরে আমরা আবার সিলেন্টেরন পাবো, ঠিক আছে? সিল মানে গহ্বর, আর এন্টারো মানে হচ্ছে অন্ত্র। সিল মানে গহ্বর আর এন্টারো মানে হচ্ছে অন্ত্র। এই দুটো ডিকশনারিতে লিখে ফেলো। তাহলে এ মানে হচ্ছে নাই, এ বা ডি মানে হচ্ছে নাই। অ্যাসিলোমেট হচ্ছে 1, 2, 3, তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। সিউডোতে 3টা স্টার দাও। আল্লাহর দুনিয়ায় মুখ্য পর্বের মধ্যে কেবলমাত্র একটাই সিউডোসিলোম আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় নেমাটোডা। এখানে স্টার দিবা। এছাড়া 2টা গৌণ ফাইলা আছে, রটিফেরা এবং কিনরহিনকা। আর ইউসিলোমেট আমরা দেখো 4 নাম্বার পেয়ে গেলাম। 5 থেকে 9 পর্যন্ত বাকি সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে সিলোম খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন স্তর থেকে তৈরি হয়? মেসোডার্ম। কি দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম। উদাহরণ কি? 1 থেকে 3 এ, 4 হচ্ছে সিউডো, 5 থেকে 9 হচ্ছে ইউ। আশা করি মনে থাকবে। এবারে চলে আসি, দেখো সিলোমের গুরুত্ব নট সো ইম্পর্টেন্ট। আমরা পড়বো সংবহন তন্ত্র, তার মানে রক্তবাহিকা। পরিফেরা আর একাইনোডার্মাটার মধ্যে একটা জিনিস নিয়ে প্রায় কনফিউশন হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো, সেটা হচ্ছে গিয়ে তোমার পানি সংবহন তন্ত্র আর নালীতন্ত্র। পরিফেরাতে আমরা পাই হচ্ছে নালীতন্ত্র, এবং একাইনোডার্মাটাতে আমরা পাই পানি সংবহন তন্ত্র, যার মধ্যে নালিকা পথ পাওয়া যায়। ঠিক আছে, তাই এটা নিয়ে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। পরিফেরাতে আমরা পাই নালীতন্ত্র, আর একাইনোডার্মাটাতে আমরা পাই নালিকা পথ দ্বারা গঠিত পানি সংবহন তন্ত্র। তাহলে আমাদের মধ্যে কি দেখা যায় খেয়াল করো। আমি যখন ছোটবেলায় মন খারাপ হইতো, তখন আমি বাংলা সিনেমা দেখতাম। এখন তো আসলে মন খারাপ করার টাইমও হয় না। মন খারাপ হয়ে গেলে রোগীদের বিনোদন দেখতে দেখতে মন ভালো হয়ে যায়। যেমন রাত 3টার সময় যখন আমার নাইট ডিউটি থাকে, তখন এক রোগী আসবে, দরজায় নক করবে। নক করে বল, ম্যাডাম আমার রোগীটার কি হয়েছে একটু বুঝাই কইবেন। পরে আমি বললাম, আপনার রোগী ভর্তি কয়দিন? বলে, ম্যাডাম 6 দিন। তখন আমি বললাম, এই 6 দিন আপনার জানার ইচ্ছা হইলো না আপনার রোগীর কি হয়েছে? আজকে 6ষ্ঠ দিন রাত 3টার সময় মনে হয়েছে আপনার জানা দরকার রোগীর কি হয়েছে? ম্যাডাম আমি তো বরিশাল থেকে আইছি, আমার 2 বোনে আসছিল, এখন হেরা তো জানে, আমি তো জানি না। পরে আমি বললাম, দেখেন আপনার 2 বোনকে 200 বার বোঝানো হয়েছে, এখন আপনি আপনার বোনদের কাছ থেকে গিয়ে বুঝে আসেন। মানে এদের যে কি পরিমাণে আহ্লাদ, বুঝছো? এবং এই বিশেষ কিছু আহ্লাদের জন্য দেখা যায় যে পরবর্তীতে সিরিয়াস রোগীগুলা তোমার মানে মিসট্রিটেড হয়। মানে এরা এসে এত এত ইরিটেটিং করে, পরে দেখা যায় যে যদি একটা রোগী এসেও বলে আমাদের রোগী আর্জেন্ট, আমাদের বিশ্বাস করতেও কষ্ট হয়ে যায় আসলেও আর্জেন্ট। যেমন ভর্তির সময় তখন এত এত রোগীর চাপ থাকে মেডিসিনে, আর এখন ডেঙ্গু রোগী এত বেড়ে গেছে, 6-7 জন রোগী একসাথে অ্যাডমিশন রুমে বলে, ম্যাডাম আমার রোগী খারাপ, আমার রোগী মইরা যেতেছে। গিয়ে দেখি রোগী দিব্যি মোবাইল চালাইতেছে, গেম খেলতেছে, ডেঙ্গু হয়েছে। তো যার কারণে যেগুলো সিরিয়াস রোগী থাকে সেগুলো যখন এসে বলে আমাদের রোগী আর্জেন্ট, আমরা তখন কনফিউজড হয়ে যাই। এই হচ্ছে হাসপাতালে ওয়ার্ডের বিনোদন, বুঝছো? তাদেরকে ছুটি দিলেও তারা বাসায় যেতে চায় না, আবার ছুটি না দিলেও তারা বাসায় যেতে চায়। কি একটা অবস্থা! তো যেটা বলতেছিলাম, ছোটবেলায় আমি যখন বাংলা সিনেমা দেখতাম, তখন দেখতাম যে জসিমের পেটের মধ্যে মিশা সওদাগর ছুরি চালাইলে সেখান থেকে গল গল করে রক্ত বের হইতেছে। তখন আমার ধারণা ছিল যে মানুষের মনে হয় পেট ভর্তি রক্ত। তো 3rd ইয়ারে যখন আমাদের সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট শুরু হলো,
আমরা তখন প্রথম ওটি দেখতে গেছি, ওটি স্ক্রাব পরে একদম, দেখো না তোমার ইন্ডিয়া আমেরিকান যে সিরিজ গুলো দেখায়, দ্য গুড ডক্টর, হাউস এমডি, এরপর কোরিয়ান ড্রামা ডক্টর রোমান্টিক, হসপিটাল প্লে লিস্ট, ওখানকার মতো স্ক্রাব পরে প্রথম ওটিতে গেছি। কারো তার ওটি দেখার নিয়ে মাথা ব্যথা নাই, সবাই খালি সেলফি তুলে ফেসবুকে ডিপি আপলোড করতে বিজি। তো থার্ড ইয়ারে যখন আমি প্রথম আমার ওটি দেখছিলাম, সেটা ছিল হচ্ছে একটা অ্যাপেন্ডিসেক্টমি ওটি। একটুমি মানে কেটে ফেলা, অ্যাপেন্ডিক্স কেটে ফেলছে। তো সেখানে দেখলাম কি ছোট্ট করে একটা কাটা দিছে পেটের মধ্যে, সেখান থেকে চিলিক করে একটু ব্লাড বের হয়েছে। তো পরে আমি চিন্তা করলাম যে তার মানে অবশ্যই আমার ত্বকের যে রক্তবাহিকাটা ছিল সেখানে কাটা পড়াতে একটু রক্ত বের হয়েছে। এরপরে পেট ভর্তি শুধুই নাড়ি ভুঁড়ি, রক্ত কিন্তু নাই। তার মানে আমাদের সংবহন তন্ত্রতে রক্তটা অলওয়েজ কোনো রক্তবাহিকা বা হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে যেই সংবহন তন্ত্রে রক্ত অলওয়েজ কোন রক্ত বাহিকা বা হৃৎপিণ্ডে সংবদ্ধ থাকে তাকে আমরা বলি বদ্ধ সংবহন তন্ত্র। আর তেলাপোকা, টিকটিকি, আর্থ্রোপোডাদের একটা গহ্বর ভর্তি রক্তটা থাকে যাকে আমরা বলি মুক্ত সংবহন তন্ত্র। সিল মানে গহ্বর, হিম মানে ব্লাড, তাহলে তাদের সেই রক্তপূর্ণ দেহ গহ্বরকে আমরা বলি হিমোসিল। তাহলে কর্ডাটা এবং অ্যানিলিডা একমাত্র এই দুইটা পর্বের মধ্যে আমরা পাই বদ্ধ সংবহন, আর্থ্রোপোডা এবং মলাস্কার মধ্যে আমরা পাই মুক্ত সংবহন তন্ত্র। তবে মলাস্কার মধ্যে আবার একটু ফ্যাকরা আছে, মলাস্কার বডির কোনো কোনো জায়গায় মুক্ত, কোনো কোনো জায়গায় বদ্ধ পাওয়া যায়, ডুয়েল ক্যারেক্টার, এজন্য ওদেরকে আমরা বলি অর্ধমুক্ত সংবহন। অপশনে মুক্ত থাকলে মুক্ত দিবা, অর্ধমুক্ত থাকলে অর্ধমুক্ত দিবা, আর দুইটাই দেওয়া থাকলে অর্ধমুক্ত দিবা। ঠিক আছে, তাহলে এ থেকে প্রমাণিত কি হলো, জসিম একটা পোকা, তাই না বলো? বাংলা সিনেমাতে অনেক মানে দেখায় দেখায় কি যে অপারেশন করা শেষে ডাক্তার এসে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি আজ পর্যন্ত আমাদের কোনো প্রফেসর স্যারকে অপারেশন শেষ করে গিয়া রোগীদের কইতে দেখি নাই যে অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনারা ওটি শেষ করে দৌড় দেয় চেম্বার করার জন্য। ঠিক আছে, এরপরে দেখা যায় যে কোন একটা মহিলার বেবি হবে, মার বাচ্চা দুজনের কন্ডিশনই অনেক খারাপ, যে কোনো একজনকে বাঁচানো যাবে, পরে দেখা যায় আলটিমেটলি দুজনই বাঁচে। আমি তো দেখি ডেলিভারি না হওয়া পর্যন্ত কিছু কোয়া যায় না যে মার অবস্থা কেমন, বাচ্চার অবস্থা কেমন। এগুলো হচ্ছে আসলে মানুষের তৈরি করা একটা জগৎ, বুঝছো, সিনেমা জগৎ। যাই হোক, তো কঙ্কাল থেকে আমাদেরকে এত বেশি কিছু পড়তে হবে না, আমরা বৈশিষ্ট্যের মধ্যে কঙ্কাল পড়ে ফেলবো। নটোকর্ড আমরা সবাই জানি যে নটোকর্ড থাকলে নন কর্ডেট, না থাকলে নন কর্ডেট। এই ক্লাসিফিকেশন গুলো আমরা কিছুক্ষণ পরেই আবার পড়বো। তোমাদেরকে ডিকশনারিতে লিখতে বলেছিলাম যে এন্টারো শব্দটার মানেই হচ্ছে অন্ত্র। তাহলে অন্ত্র থাকলে এন্টারোজোয়া, না থাকলে প্যারোজোয়া। তোমরা জাস্ট একটার এক্সাম্পল মনে রাখো, প্যারোজোয়ার মধ্যে জাস্ট পড়তেছে পরিফেরা, পদে প্যারোজোয়া, পদে পরিফেরা, আল্লাহর দুনিয়ার বাকি সবাই হচ্ছে এন্টারোজোয়া। তাহলে আমাদের সেই হেকেল মশাই পুরো প্রাণী জগৎকে প্রোটোজোয়া আর মেটোজোয়াতে ভাগ করেছিলেন, হুইটটেকার 5 রাজ্য এবং মার্গিওলিস 2টা সুপার কিংডমে ভাগ করেছিলেন। এগুলো আমাদের 9-10 এর পড়াশোনা। রাজ্য নিয়ে আমরা এত বেশি গাজাবো না তোমাদের সাথে, এগুলো সেই ছোটবেলার পড়া। আমাদেরকে জানতে হবে যে নামকরণ কি জিনিস। বলো, শ্রেণীবিন্যাস, নামকরণ এবং দ্বিপদ নামকরণের জনক কে? শ্রেণীবিন্যাস, নামকরণ এবং দ্বিপদ নামকরণের জনক কোন মহাশয়? অ্যান্সার করো। আচ্ছা, না রে, তোমরা যেটাকে বট বা ভুঁড়ি বলো ওইটা হচ্ছে পেরিটোনিয়ামের কভারিং, ওইটা হচ্ছে অন্ত্র, ওইটাকে কভার করে পেরিটোনিয়াম থাকে। ঠিক আছে, ভেরি গুড সিয়াম। আচ্ছা, তেলাপোকা মারলে তো ব্লাড বের হয়, কিন্তু তোমরা চোখে দেখো না, কারণ তেলাপোকার কোনো হিমোগ্লোবিন নাই। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই আছে আনিকা, চিল আর রিল্যাক্স না থাকলে কি আমি তোমাদের ক্লাস নিতে পারতাম বলো? এক্সিলেন্ট, ভেরি গুড। তোমরা দেখি সব পারো, এক একটা বাচ্চা বাঘ। তার মানে নামকরণ, এরপরে হচ্ছে গিয়ে তোমার শ্রেণীবিন্যাস আর দ্বিপদ নামকরণ, এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস অনেক কিছু নাম দিচ্ছে, ঠিক আছে, লিনিয়াস মনে হয় মলাস্কা পর্বেরও নাম দিয়েছে, উনি হাইড্রারও নাম দিয়েছে। তো নামকরণ আসলে কিছু মনে না থাকলে মাইরা দিবা লিনিয়াস, তবে সব ক্ষেত্রে মারা যাবে না, কারণ আমাদের ত্রিপদ নামকরণের জনক হচ্ছে শ্লিগেল, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলা হচ্ছে ক্যাটাগরি বা র্যাঙ্ক। এগুলোর আন্ডারে ধরো আমি লিখলাম কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, এরপরে ফাইলাম হচ্ছে কর্ডাটা, এগুলো হচ্ছে ট্যাক্সন। তার মানে হেডিং গুলা হলো ক্যাটাগরি বা র্যাঙ্ক, আর হেডিং এর আন্ডারে ওয়ার্ড গুলা হচ্ছে ট্যাক্সন। এটা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে যে সবচেয়ে নিচে হচ্ছে সবচেয়ে ছোট গুলো, আর উপরে হচ্ছে বড়, আস্তে আস্তে বড় থেকে ছোট হচ্ছে। তার মানে মূল ভিত্তি হচ্ছে সবচেয়ে পিচ্চুটা প্রজাতি, আস্তে আস্তে বড় হচ্ছে,
সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব, আর সার্বজনীন স্তর হচ্ছে কি বলতো, রাজ্য। কেন সার্বজনীন বলেছে? কারণ রাজ্য আমরা সকলের মধ্যে পাবো, প্রাণীর মধ্যেও পাবো, আবার কি উদ্ভিদের মধ্যেও পাবো। এবং এই যে ধাপে ধাপে আমরা নামকরণ করছি ক্যাটাগরি এবং ট্যাক্সন দিয়ে, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি, ঠিক আছে? তাহলে দেখো, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে গিয়ে গণ আর প্রজাতি নিয়ে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন, আর গণ প্রজাতির সাথে উপপ্রজাতি মিলিয়ে ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন হচ্ছে পাখি বিজ্ঞানী শ্লিগেল। এখানে স্টার দাও, এটাই পরীক্ষায় আসবে। দ্বিপদ নামকরণের নিয়মগুলো একবার রিডিং দিবা, সেই লাদাকাল থেকে তোমরা পড়তেছো, ঠিক আছে? হোমোনিম, সিনোনিম, এই ডেফিনেশন গুলা তোমাদের হচ্ছে গিয়ে ডিউ রিটেনে আসতে পারে, যে একই রকম প্রাণী যদি দুইটা একই রকম বৈজ্ঞানিক নাম বা ভিন্ন বৈজ্ঞানিক নাম থাকে, দুই বা ততোধিক ট্যাক্সার যদি বৈজ্ঞানিক নামের বানান সেম হয়ে যায়, সেগুলোকে আমরা বলি হোমোনিম বা সমনাম, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো একটু ডিউর জন্য তোমরা দেখে রাখবা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তোমরা এমনিতেই পারবা। এইটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট, যে যেই পর্বের প্রজাতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেজর ফাইলা, আর যে পর্বের প্রজাতি সবচেয়ে কম সেটা হলো মাইনর ফাইলা। আমাদের হিকম্যান টোটাল 33টা পর্বের মধ্যে 9টা পর্বকে বলেছিলেন মুখ্য, যার মধ্যে 8টা অমেরুদণ্ডী এবং 1টা মেরুদণ্ডী। তাহলে বাকি থাকে 26টা গৌণ পর্ব। এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মুখ্য পর্ব কয়টা, গৌণ পর্ব কয়টা, টোটাল পর্ব কয়টা, এটা একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবা। তাহলে এগুলা কিছুই পড়া লাগবে না, সংখ্যা টংখ্যা পড়বা না। বায়োলজিতে সংখ্যা ভিত্তিক বা নাম্বারিং তথ্য খুবই কম আসে, সালও খুবই কম আসে। নন কোঅর্ডিনেটদের বৈশিষ্ট্য আমরা সবাই জানি, এটা একবার করে রিডিং দিবা, ঠিক আছে? দেখো, এগুলোকে আলাদা করে ভাগ করা হয়েছে, যে 1 আর 2 নাম্বার পর্ব হলো নিম্ন শ্রেণী, প্লাটিহেলমিনথেস সিলোমবিহীন, সিউডোসিলোম হচ্ছে নেমাটোডা, বাকিগুলা হচ্ছে প্রকৃত সিলোম। সিলোম ওয়াইজ ওদেরকে ক্যাটাগরাইজ করছে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো তোমাদের একটু হলেও মাথায় ঢুকছে, তাই না? এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসাম্যতা এবং হচ্ছে গিয়ে তোমার সিলোম। প্রতিসাম্যতা সিলোমের কোনো কিছু হচ্ছে গিয়ে বাদ দেওয়া যাবে না, সবকিছু পড়তে হবে। আচ্ছা, ট্যাক্সন এবং হায়ারার্কি আর শ্লিগেল রে, স্লেজিং না। নামকরণ কিসের ভিত্তিতে করা হয়? এটা আসলে তোমার হচ্ছে আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশ কিভাবে আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, এগুলোর উপর ডিপেন্ড করে। যেমন দেখো না, তোমার হচ্ছে গিয়ে ল্যাঙ্গারহেন্স আবিষ্কার করছে দেখে নাম হয়ে গেছে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স। যদি মুগ্ধ আবিষ্কার করতে তাহলে হয়তো আইলেটস অফ মুগ্ধ। আসমিন আবিষ্কার করলে আইলেটস অফ আসমিন। এরকম করে নামকরণ করা হয়েছে, তুমিও কিছু আবিষ্কার করে নিজের নাম দিয়ে দিবা। আচ্ছা, ট্যাক্সন মানে হচ্ছে কি, যেমন ধরো আমি বললাম যে কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। খেয়াল করো, আমি বললাম কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এখানে কিংডমটা হচ্ছে ক্যাটাগরি বা র্যাঙ্ক, অ্যানিমেলিয়াটা হচ্ছে ট্যাক্সন। এভাবে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এই সিরিয়াল লেখাটাকে বলা হয় হায়ারার্কি। বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে? আশা করি মামা বুঝতে পেরেছো। আচ্ছা, ডিউতে পড়বে না, ডিউ পড়ে লাভ নাই। তুমি কি মেডিকেলে চান্স পেয়ে বসে আছো? ঠিক আছে, নাকি বলবা যে আপু প্রাইভেট মেডিকেলে পড়বো, ডিউর চেয়ে ভালো? আচ্ছা, ওকে। তাহলে চলো আমরা চলে আসি হচ্ছে এবারে আমাদের, আস্তে আস্তে আমরা 9টা পর্বের মধ্যে 8টা অমেরুদণ্ডী এবং 1টা মেরুদণ্ডী প্রাণী নিয়ে ঝটপট পড়াশোনা করে ফেলবো। তাহলে খেয়াল করো, আমরা এই পর্বগুলো পড়ার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে যত আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো, তত প্রাণীগুলা হচ্ছে উন্নত হচ্ছে। তার মানে প্রথম দিকের পর্বগুলার কিছুই থাকবে না, আস্তে আস্তে করে ওদের পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র এগুলা ডেভেলপ করবে। এবং সবচেয়ে ভালো হয় তোমরা 2টা কাগজ পাশাপাশি করে জোড়া লাগাবা। এরপরে সেখানে একপাশে প্রথমে আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের 4টা ভিত্তি: সংগঠন মাত্রা, সিলোম, প্রতিসাম্যতা, ভ্রূণস্তর। এরপরে হচ্ছে গিয়ে তোমার পরিপাক, শ্বসন, রেচন, সংবহনতন্ত্র, আবরণ, লার্ভার নাম। কয়টা ব্রড হেডিং দিবা। এরপরে 9টা পর্ব একসাথে লিখে ফেলবা। এরকম থিওরি তোমরা যদি ফলো করতে পারো, দেখবে পরীক্ষার জন্য অনেক অনেক উপকার হবে। পরীক্ষার আগের দিন জাস্ট একবার অ্যাট এ গ্ল্যান্স চোখ বুলাবা, পুরোটা পড়া হয়ে যাবে। ঠিক আছে, সবাই এভাবে করে নোট করে ফেলবা। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদের হ্যাঁ খালি চোখে দেখা যায়। তোমরা ছোটবেলায় স্পঞ্জবব কার্টুন দেখতে না, স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস, সেই স্পঞ্জবব কিন্তু পরিফেরা ছিল, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এবারে চলো দেখো, তোমার হচ্ছে আমরা পড়বো পরিফেরা। পোর শব্দটার মানে হচ্ছে ছিদ্র। পোর শব্দটার মানে কি বলতো? ছিদ্র। পরিফেরা সবচেয়ে গরিব, ওর কিছু নাই, খালি আল্লাহ কিছু ছিদ্র দিয়ে দিয়েছেন।
যেগুলা দিয়ে ওরা ওদের পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন এভরিথিং কন্ডাক্ট করবে। তাহলে দেখো আমরা যদি ছবিটাকে ইমাজিন করার চেষ্টা করি, ওদের বডি অনেকগুলা ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা বলবো এক বচনে অস্টিয়াম, বহু বচনে আমরা বলবো হচ্ছে অস্টিয়া। তাহলে দেখো অস্টিয়া থাকবে, সেই অস্টিয়া গুলো একটা বড় গহ্বরে উন্মুক্ত হবে, সেই গহ্বরকে আমরা বলবো কোয়ানোসাইট। কি বলবো বলতো? কোয়ানোসাইট। কোয়ানোসাইট যার চারপাশে কি থাকবে? ফ্ল্যাজেলা যুক্ত থাকবে। সবচেয়ে বড় ছিদ্রের নাম হচ্ছে অস্কুলাম। সবচেয়ে বড় ছিদ্রের নাম কি বলতো? অস্কুলাম। তার মানে ওদের বডিতে অনেকগুলা ছিদ্র থাকবে, যার মধ্যে সবচেয়ে বড় ছিদ্র হচ্ছে অস্কুলাম। ছিদ্রগুলা নালীতন্ত্রের মাধ্যমে কোয়ানোসাইটে উন্মুক্ত হবে। তাহলে আমরা নালীতন্ত্র পাবো কার মধ্যে বলতো? পরিফেরার বডিতে আমরা নালীতন্ত্র পাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওদের যে কঙ্কাল, সেই কঙ্কালের নাম হচ্ছে স্পিকিউল এবং স্পঞ্জিন। তার মানে দেখো আমরা যদি পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ নামে ডাকি, এই স্পঞ্জ থেকে আমরা অনেকগুলা পেয়ে যাচ্ছি। এসপি দিয়ে হচ্ছে তোমার কি হবে বলতো? স্পঞ্জিন, স্পিকিউল। ও দিয়ে অস্কুলাম, ন দিয়ে হচ্ছে নিশ্চল। পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল। ঠিক আছে? ওদের লার্ভা দশার নাম অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। তাহলে আমি আবারও বলি, পরিফেরার কোনো তন্ত্র নাই, আছে কেবল কিছু ছিদ্র। ছিদ্রের নাম অস্টিয়া, সবচেয়ে বড় ছিদ্র অস্কুলাম, ওরা উন্মুক্ত হবে কোয়ানোসাইটে। ওদের কঙ্কালের নাম স্পিকিউল বা স্পঞ্জিন এবং লার্ভার নাম হচ্ছে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। তোমরা যদি স্পঞ্জ নামটা মনে রাখো, এখান থেকে তোমরা অনেকগুলা ক্যারেক্টার বের করে ফেলতে পারবা। শ্রেণীগুলা পড়া লাগবে না, আমরা এত পড়ে আমাদের সময় নষ্ট করব না। আমাদের এখান থেকে বৈজ্ঞানিক নাম লাগবে কোনটা দেখো? আমাদের এখান থেকে বৈজ্ঞানিক নাম লাগবে হচ্ছে স্কাইফা জিলাটিনোসাম, দ্যাট ইজ মিঠা সামুদ্রিক পানির স্পঞ্জ, স্পঞ্জিলা প্রলিফারেন্স যেটা হচ্ছে মিঠা পানির স্পঞ্জ। এই দুটো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সামুদ্রিক স্পঞ্জ আর মিঠা পানির স্পঞ্জ। পরিফেরার পরের পর্বের নাম কি? নিডারিয়া। নিডারিয়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ নিডারিয়া নিয়ে তোমাদের বইতে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, হাইড্রা। কোন পর্বের কয়টা প্রজাতি, এগুলো পড়ে মাথা নষ্ট করবা না, জাস্ট বিজ্ঞানীর নামটা দেখে রাখতে পারো, কে নামকরণ করেছিল, যদিও এটা ইম্পর্টেন্ট না। নিডারিয়া পর্বের প্রাণীগুলো এতটাই কালারফুল যে ওদেরকে আমরা বলি সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট। ওরা এত সংখ্যায় তোমার পানিতে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে যে ওদেরকে আমরা সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট নামে ডাকি। তাহলে দেখো পরিফেরা একদম প্রথমে ছিল, তার মানে ও ছিল কোষীয় মাত্রা, অপ্রতিসাম্য, অ্যাসিলোমেট, কোনো ভ্রূণ স্তর নাই। তাহলে আমরা এক স্টেপ এগিয়ে গেলাম। তার মানে আমাদের নিডারিয়াও হচ্ছে তোমার কি কোষ টিস্যু মাত্রা। অপ্রতিসাম্য হবে না, নিডারিয়া ছিল অরীয় প্রতিসাম্য। সিলোম অ্যাসিলোমেট ছিল এবং ওদের ভ্রূণ স্তর হবে দুইটা, ডিপ্লোব্লাস্টিক। 2 নাম্বার পর্ব ডিপ্লোব্লাস্টিক। তাহলে দেখো টিস্যু মাত্রা, ডিপ্লোব্লাস্টিক, যেখানে মেসোগ্লিয়া থাকবে। ওদের তন্ত্রের মধ্যে এমন একটা গহ্বর আছে যে গহ্বরটা অন্ত্রের কাজ করবে, সংবহনের কাজ করবে, অন্ত্র থেকে এন্টারো। এই জন্য সিলেন্টেরনকে আমরা বলি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে পাকস্থলী, দ্যাট মিন্স পরিপাক, ভাস্কুলার মানে হচ্ছে সংবহন মানে রক্ত। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে যে গহ্বর একাধারে ওদের পরিপাক এবং সংবহনের কাজ করবে। ওদের তো পরিপাক হয়ে গেল, এবার ওদের প্রতিরক্ষার বাকি আছে, জনন বাকি আছে। ওদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ AK-47 রাইফেল দিয়ে দিয়েছে, যার নাম নেমাটোসিস্ট। আমি তোমাদেরকে কিছু শব্দ দিব, তোমরা বলবা যে কোন শব্দ কি মিন করতেছে। নিডোসাইট, নিডোব্লাস্ট, নিডোসিল, নেমাটোসিস্ট। নিডোসাইট, নিডোব্লাস্ট, নিডোসিল, নেমাটোসিস্ট। বলো কোনটা কি জিনিস? অ্যান্সার করো। কিভাবে লিখে রাখবা? তোমার হচ্ছে প্রাণী জগতে যে 4টা ভিত্তি বললাম, সেই 4টা পরিপাক, শ্বসন, রেচন, সংবহন, আবরণী, লার্ভা। এই ব্রড হেডিং দিবা, 9টা পর্ব লিখবা, তারপর ছক করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, সামুদ্রিক প্রবাল কি? হ্যাঁ অবশ্যই নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ রে, জেলিফিশে তোমার নিডোসাইট থাকবে। ভেরি গুড তাসনিমা, সাইট মানে হচ্ছে কোষ, এক্সিলেন্ট। সিল মানে গহ্বর, ভেরি গুড। আচ্ছা, কোষ অপরিণত, নিডোসাইটে, ভেরি গুড। আফরিন অনেক সুন্দর করে লিখেছে। আমরা কি জানি যে সাইট মানে পরিণত কোষ,
বি দিয়ে বেবি, বি দিয়ে ব্লাস্ট, তার মানে অপরিণত কোষকে আমরা বলি ব্লাস্ট। একটা পরিণত কোষকে আমরা বলবো নিডোসাইট, অপরিণত কোষকে বলবো নিডোব্লাস্ট। তার মানে পুরা কোষটা কি আমাদের নিডোসাইট। ও যখন বাবু ছিল তোমাদের মতো তখন তাকে আমরা বলতাম নিডোব্লাস্ট, ভ্রূণীয় দশায়। আর এই নিডোসাইটের কাঁটার মতো সূচালো প্রান্তটাকে আমরা বলি নিডোসিল। আর নিডোসাইটের মধ্যে এই পুরো পাউচ, যার মধ্যে হিপনোটক্সিন থাকবে, একটা চাবুক থাকবে, এটাকে আমরা বলি নেমাটোসিস্ট। তার মানে পুরা কোষটা নিডোসাইট, যেটা কিনা ভ্রূণীয় দশায় নিডোব্লাস্ট ছিল। চাবুক সহ তরলটা বা পাউচটা হচ্ছে নেমাটোসিস্ট, আর এটার পাশে ট্রিগারটা হচ্ছে নিডোসিল। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। মাও অ্যান্সার করেছে, নিশাত, মোর্শেদ, সাইমা, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে এবারে চলে আসো। দেখো আমরা সিলেন্টেরন পড়ে ফেলেছি। ওদের পরিপাক বহিঃকোষীয় অন্তঃকোষীয় দুই ভাবেই হয়। আমি বলেছিলাম যে আমাদের পরিপাক অনলি বহিঃকোষীয়। ওদের লার্ভা হচ্ছে প্ল্যানুলা। পরিফেরার ছিল অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, ওদের হবে প্ল্যানুলা। এখান থেকে তোমরা পড়বা হচ্ছে হাইড্রাটা, জাস্ট, আর কিছু লাগবে না। এইবারে চলে আসো কৃমির কাছে। কৃমি, ঠিক আছে? তোমাদের বইতে কৃমির দুইটা পর্ব আছে, একটা হলো প্লাটিহেলমিনথিস, একটা হলো নেমাটোডা। চ্যাপ্টাতে প আছে, প্লাটিহেলমিনথিসে প আছে, নেমাটোডাতে ও আছে, নেমাটোডা হলো গোলকৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা কৃমি, নেমাটোডা গোলকৃমি। কৃমি থেকে প্রতি বছর পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আসতে মাস্ট দেখা যায়। তাহলে আমি তোমাদেরকে কৃমি দুইটা পাশাপাশি কম্পেয়ার করে বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের বুঝতে ইজি হয়। তাহলে আমরা সিরিয়ালি আসি, চলো দেখি। প্রথম টিস্যু অঙ্গমাত্রার অংশ, যেটা কিনা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। তাহলে আমরা যদি সিরিয়ালি আসি, ওদের গঠন মাত্রা কি হবে? টিস্যু অঙ্গ, নেমাটোডা হবে অঙ্গতন্ত্র। নাম্বার 2, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা দুইটাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী, দুইটাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দুইটার বডিতে আমরা কাইটিন সমৃদ্ধ কিউটিকল পাবো। লিখে রাখো প্যান। পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথিস, এ দিয়ে হচ্ছে অ্যানিলিডা, আর হলো গিয়ে তোমার আর্থ্রোপোডা, এন দিয়ে হলো নেমাটোডা। প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, নেমাটোডা, প্যান। ওদের বডিতে আমরা পাবো হচ্ছে তোমার কাইটিন সমৃদ্ধ কিউটিকল। প্যান, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, নেমাটোডা। আচ্ছা, এবারে তাহলে ওদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেট, নেমাটোডা হচ্ছে একমাত্র সিউডোসিলোমেট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 2, দেখো ওদের পরিপাক নালীটা অসম্পূর্ণ। কেন? কারণ ওরা যে ছিদ্র দিয়ে খায় সেই ছিদ্র দিয়েই ছাড়ে। তার মানে ওদের মুখ ছিদ্র, পায় ছিদ্র সেম, পৌষ্টিক নালী অসম্পূর্ণ। কিন্তু নেমাটোডা আবার এদিক দিয়ে পশ, ওর একটা টিউবের মতো পরিপাক নালী আছে, যার মুখ ছিদ্র, পায় ছিদ্র ভিন্ন, একটা সম্পূর্ণ পরিপাক নালী। এবং ওর পরিপাক নালীও হচ্ছে নলাকার, ওর মূল দেহ হচ্ছে নলাকার, দেখতে মনে হয় নলের ভিতর নল। তাহলে নেমাটোডার মধ্যে আমরা কি পাচ্ছি? একটা সম্পূর্ণ পৌষ্টিক নালী, নলের ভিতর নল, টিউব উইদিন টিউব গঠন পাচ্ছি। দুইটারই তোমার কোনো রক্ত সংবহন তন্ত্র বা হচ্ছে শ্বসন তন্ত্র নেই। প্লাটিহেলমিনথিসের সুন্দর একটা রেচন অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, আগুনের শিখার মতো দেখতে, যেটাকে আমরা বলি শিখা কোষ। যেটাকে আমরা কি বলবো? শিখা কোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিখা কোষ। ঠিক আছে, কোথায় গেল শিখা কোষ? এই যে। এছাড়া ওরা হচ্ছে চোষক বা হুকের মাধ্যমে পোষক দেহের সাথে আটকানো থাকবে। খণ্ডকগুলোকে আমরা প্রোগ্লটিড বলবো। পায়োছিদ্রবিহীন, উভলিঙ্গ। এখান থেকে তোমরা জাস্ট সার্কারিয়া আর সিস্টি সার্কাস, এই দুইটা লার্ভা দশা মনে রাখবে, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে পরিফেরা থেকে আমরা মনে রেখেছিলাম অস্টিয়া, অস্কুলাম, কোয়ানোসাইট, নালীতন্ত্র। নিডারিয়া থেকে হচ্ছে নিডোসাইট, ডিপ্লোব্লাস্টিক। প্লাটিহেলমিনথিস থেকে এবং নেমাটোডা থেকে আমরা কি কি জানবো? প্লাটিহেলমিনথিসের শিখা কোষ, ঠিক আছে, আর নেমাটোডার হচ্ছে নলের ভিতর নল। পৌষ্টিক নালী অসম্পূর্ণ প্লাটিহেলমিনথিসের, নেমাটোডার হচ্ছে সম্পূর্ণ। ওকে, দুইটারই শক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র নাই। প্লাটিহেলমিনথিসের একটা সুন্দর রেচন অঙ্গ আছে, যার নাম শিখা কোষ। তাহলে পরীক্ষায় দুইটার মধ্যে কম্পারিজন আসলে আমরা লিখতে পারবো না, ডিউতে আসতে পারে, বোর্ডেও আসতে পারে। আর শিখা কোষটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এবারে চলে আসো, দেখো এখান থেকে তোমরা পড়বা টিনিয়া সোলিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, এবং আরেকটা আছে এখানে তো দেওয়া আছে ভেড়ার যকৃৎ কৃমি। তোমরা মানুষের যকৃৎ কৃমির নামটা পড়বা, ফ্যাসিওলা হেপাটিকা। এটা আগের বইতে ছিল, ফ্যাসিওলা হেপাটিকা, মানুষের যকৃৎ কৃমি। এছাড়া সিস্টোসোমা ম্যানসনি, টিনিয়া সোলিয়াম পড়বা। ঠিক আছে, তাহলে দেখো নেমাটোডা আমাদের অলমোস্ট পড়া হয়ে গেছে। সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত, সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত।
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সিউডোসিলেমেটে স্টার্ট দাও, এটা না পারা মানে নিজের কপালে বন্দুক দিয়ে নিজের গুলি মারা। ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকবে, নলের ভিতর নলে স্টার দাও, ঠিক আছে। আর যৌন দ্বিরূপতা দেখা যায় র্যাবিডিফর্ম লার্ভা। তার মানে আমি আবার রিভিউ করি, পরিফেরাতে ছিল অ্যামফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা, নিডারিয়াতে ছিল প্ল্যানুলা লার্ভা, প্লাটিহেল মিন্থিসে সিস্টিসার্কাস, নেমাটোডাতে র্যাবিডিফর্ম লার্ভা। লার্ভাগুলা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে দেখো দাগানো আছে যে তিনটা, চোখ কৃমি, গোল কৃমি, গোদ রোগের কৃমি। উচেরিয়া বেনক্রফটি দিয়ে হচ্ছে ফাইলেরিয়াসিস হয়, তোমরা রক্ত চ্যাপ্টারে পড়েছিলে, মনে আছে কিনা জানি না, যে আমাদের এই কুচকিতে গ্রোইন, ছেলেরা জিন্সের পকেটে হাত দিলে যেখানে হাত যায় সেখানে প্রচুর পরিমাণে লসিকা গ্রন্থি আছে। যখন উচেরিয়া বেনক্রফটি আমাদের ফাইলেরিয়াসিসের জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দিবে, তখন কি হবে, আমাদের এই কুচকির লসিকা গ্রন্থিগুলো আর লসিকা ড্রেইন করতে পারবে না, তখন সেখানে লসিকা জমে জমে লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়, পুরো পা ফুলে যায়। দেখবা ফার্ম গেট, মতিঝিলে ওভারব্রিজের নিচে এরকম অনেক ফকির বসে থাকে, এত মোটা মোটা পা নিয়ে, হাতির মতো। এই রোগটাকে বলা হয় গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসো, দেখো মলাস্কা বা কম্বোজ প্রাণীর কাছে, দেখতে গম্বুজের মতো, সো কম্বোজ। এই যে দেখছো লিনিয়াস দাদা আবার চলে আসছে। দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। তাহলে বলো তো বাচ্চারা, বৃহত্তম পর্ব কোনটা? দ্বিতীয় বৃহত্তম পর্ব যদি তোমার হচ্ছে মলাস্কা হয়, তাহলে বৃহত্তম পর্ব কোনটা জানাও। আচ্ছা, সুতাকৃমি কি নেমাটোড? না রে, সুতাকৃমি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সুতাকৃমি নেমাটোড। গোলকৃমি গোল না কেন আপু, এটা তোমার মধ্যে গোল হয়েই থাকে। প্যান্দি হচ্ছে প্লাটিহেল বিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, নেমাটোডা। ওকে, আচ্ছা। যৌন নিরাপত্তা মানে ছেলে মেয়ে আলাদা। তাবাসসুম, তোমাদেরও মনে রাখবে, ঠিক আছে। চোখে কৃমি ঢুকে কিভাবে? চোখে কৃমি হচ্ছে গিয়ে তোমার পরিবেশ থেকে প্রবেশ করবে ভিতরে, বা দেখা যায় ভিতরে ডিম পেড়ে রাখে, পরে আমাদের কর্নিয়ার ভিতরে সেই ডিমটা থেকে প্রস্ফুটিত হয়। ভেরি গুড, এক্সিলেন্ট, সবাই অ্যান্সার করতেছে, ভেরি গুড, একদম কোপায় অ্যান্সার করতেছে সবাই। ঠিক আছে জিনিয়া, আমি তো মুগ্ধা মেডিকেলে আছি রে। ভেরি গুড। কি রে, কে জানি লিখছে কর্ডার, তমা পিটাবো পিটাবো। ঠিক আছে, এই যে তমা লিখছে কর্ডারটা, পিটাবো, পিটা একটা মাটিতেও পড়বে না মায়ের। তাহলে অ্যান্সার কি হবে? আর্থ্রোপোডা। প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। তাহলে মলাস্কাটা কিন্তু অনেকখানি ডেভেলপড হয়েছে। দেখো, আমরা পরিফেরার মধ্যে খালি পেয়েছিলাম ছিদ্র, নিডারিয়াতে পেয়েছিলাম সিলেন্টেরন, প্লাটিহেল মিথিস নেমাটোডাতে এসে আমরা পেয়ে গিয়েছি একটা পরিপাকতন্ত্র, এবার মলাস্কাতে এসে আমরা সবকিছু পাবো আল্লাহর নাম নিয়ে। তাহলে দেখো, এই যে মলাস্কা, ওর মেইন বডিটা হচ্ছে নরম, একদম মাংসল, যেটা কিনা শক্ত, মেন্টল দ্বারা খড়িত একটা খোলস দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে, যেটা কিনা চুনময় খোলক তৈরি করে। ওদের বডিতে আমরা হিমোসিল পাবো, যেহেতু ওদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। ওদের কতগুলো মাংসল পদ পাওয়া যাবে, নালিকা পদ পাওয়া যায় একাইনোডার্মাটাতে, মাংসল পদ পাওয়া যায় হচ্ছে মলাস্কাতে। ওদের পৌষ্টিকনালী ইউ আকৃতির, যেখানে আমরা একটা রেটিজিহ্বা বা রেডুলা পাবো বিভালভিয়া শ্রেণী ছাড়া। রেডুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওদের রক্তে আমরা আরবিসি ডাব্লিউবিসির পরিবর্তে হিমোসাইনিন এবং অ্যামিবোসাইট কণিকা পাবো। অর্ধমুক্ততে স্টার দাও, ওরা ফুলকা, মেন্টল, পালমোনারি থলি দিয়ে শোষণ করবে এবং ওদের জীবনে আমরা ট্রোকোফোল লার্ভা পাবো। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি দেখো, আমরা সিরিয়ালি তন্ত্র ওয়াইজ আসি। ওদের পরিপাক নালী ইউ আকৃতির, রেডুলা। পরিপাকের পর আসবে হচ্ছে কি তোমার শ্বসন তন্ত্র, হচ্ছে কি কি, ফুলকা, মেন্টল, পালমোনারি থলি। রেচন অঙ্গে আলাদা করে কিছু নাই। সংবহন তন্ত্র অর্ধমুক্ত, যার মধ্যে হিমোসাইনিন, অ্যামিবোসাইট কণিকা পাওয়া যায়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রেডুলা, ঠিক আছে। আর মেন্টলটা মনে রাখবা, পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলো চলে আসতেছে। আচ্ছা, তোমরা অনেকেই বারবার কোয়েশ্চেন করতেছিল, এই জন্য তোমাদের সুবিধার জন্য আমি মেইন পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি একটু মেইন পয়েন্টগুলো লিখে দিচ্ছি, যে তোমরা কোনটার বেসিসে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। হ্যাঁ, দেখো, আচ্ছা, প্রথমে তোমরা লিখবা হচ্ছে ভ্রূণ, ভ্রূণ স্তর। ঠিক আছে, ভ্রূণ স্তর। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রতিসাম্যতা। 3 নাম্বারে হচ্ছে
সিলোম, সংগঠন মাত্রা, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, দেহের আবরণ, কিউটিকল কোথায়, ঠিক আছে, আর হচ্ছে লার্ভা দশা। এছাড়া বাড়তি কিছু থাকলে সেটা মনে রাখবা। তাহলে এই পয়েন্টগুলো লিখে ওই পাশে 9টা পর্ব লিখে ফেলবা, একসাথে নোট করে ফেলবা। এইভাবে করে তোমরা প্রতিটা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, ঠিক আছে। মানুষের যকৃৎ ফ্যাসিওলা হেপাটিকা মার্জিয়া, ওইটা তোমরা পিডিএফ এ পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে চলো এবারে আমরা আমাদের আগের পড়াতে ফিরে যাই। চলে আসি আমরা অ্যানিলিডার কাছে। আচ্ছা দেখো, এই যে আমাদের অ্যানিলিডা, এই অ্যানিলিডাটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে ভয়ের জিনিস, কেঁচো আর জোক, ঠিক আছে। মানে জোক শুনলে যারা পাহাড়িয়া অঞ্চলে 2-1বার ট্যুরে গেছে ওরা ত্রাস ওদের কাছে। যেমন আমাদের সাথে তো যখনই আমাদের কোনো কার্ড বা টার্ম শেষ হইতো, আমাদের মেডিকেলের এক্সাম গুলোর নাম অনেক ইন্টারেস্টিং, বুঝছো, কার্ড, টার্ম, আইটেম। সাধারণ মানুষ এগুলো বুঝে না, মনে করে আইটেম সং করে, কার্ড খেলে, ঠিক আছে। তো আমাদের এক একটা এক্সাম শেষ হইলে আমাদের ছেলে ফ্রেন্ড গুলো ট্যুর দিতে যেত, রাঙামাটি, খাগড়াছড়ি, আমিও ঘুম, তুমিও ঘুম, ঝর্ণা, নাপিতা ছড়া। আমরা তো আর মেয়েরা সেগুলোতে যাইতে পারতাম না, কারণ আমাদের বাসা থেকে অর্ডার আছে মাগরিবের আগে বাসায় ফিরতে হবে। তো যাই হোক, তো আমাদের একটা ফ্রেন্ডের গ্রুপ একবার এরকম ট্যুরে গেছিল। তো রাতের বেলা ঘুমের মধ্যে কেউ একজন ফিল করলো রুঙ্গির মধ্যে কিছু ঢুকে পড়েছে। কে ঢুকে পড়েছিল? যোগ, হ্যাঁ। তারপরে আমাদের সে ফ্রেন্ডকে হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগছে তার ব্লিডিং বন্ধ করার জন্য। তো যোগ হচ্ছে খুবই খতরনাক জিনিস। আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম আমাদের সব জীবনী শক্তি চুষে চুষে খেয়ে ফেলে, সেরকম যোগও আমাদের সব রক্ত চুষে খেয়ে ফেলে। তাহলে সেই বিশ্ববিখ্যাত কেঁচো আর যোগ পড়বে আমাদের এই অ্যানিলিডা গ্রুপের মধ্যে। তাহলে আমরা চলো আবার সিরিয়ালি আসি। অঙ্গতন্ত্র মাত্রা গঠন সম্বলিত প্রাণী, ওরা কোন সিলোম হবে একটু মনে করো? ইউসিলোমেট। প্রতিসাম্যতা অ্যাজ ইউজুয়াল আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ত্রিভ্রূণস্তরী প্রাণী। তাহলে আমরা যদি তন্ত্র ওয়াইজ চিন্তা করা শুরু করি, তন্ত্র ওয়াইজ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে ফেলেছি, প্রকৃত সিলোম বলে ফেলেছি। ওদের বডিতে আমরা খণ্ডকায়ন কাইটিন পাবো, আমরা দেখেছিলাম না যে তোমার প্যানের মধ্যে পড়ে। ওদের চলনাঙ্গ হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। ওদের পরিপাক নালীর কথা কিছু বলা নাই। সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ মানুষের মতো, ঠিক আছে। হিমোগ্লোবিন, হিমেরিথ্রিন, ক্লোরোকুইনিন, এগুলো হচ্ছে রঞ্জক পদার্থ। রেচন তন্ত্রের নাম হচ্ছে নেফ্রিডিয়া, স্টার দাও। প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গের নাম কি ছিল? শিখাকোষ। ওদেরটা হচ্ছে নেফ্রিডিয়া। লার্ভা দশা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। তাহলে এখান থেকে পরিপাক নালী বলা নেই, শ্বসন তন্ত্রের কথাও বলা নেই। রেচন অঙ্গ হচ্ছে তোমার নেফ্রিডিয়া, সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ, এবং ওদের লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওদের বডিতে সিটি বা প্যারাপোডিয়া দেখা যায়। তাহলে এখান থেকে আমরা শ্রেণী নিয়ে এত মাথা ঘামাবো না, আমরা হচ্ছে যোগ, এই যে মহিষা যোগ হিরুডো মেডিসিনালিস, এই বৈজ্ঞানিক নামটা আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা চলে আসি আর্থ্রোপোডার কাছে। সন্ধিপদী প্রাণী, আমি এটা নিয়ে বেশি গাজাবো না, তোমরা সবাই আর্থ্রোপোডার বস, ঠিক আছে। অঞ্চলায়ন, খণ্ডকায়ন, উপাঙ্গ, কাইটিনে স্টার দিবা, মুক্ত সংবহনী স্টার দিবা, ট্রাকিয়া, ফুলকা, বুক গিল, বুকলাং। রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, এটাতে স্টার দিবা। বলো মালপিজিয়ান বডি কাদের দেখা যায়? মালপিজিয়ান বডি আমরা কাদের বডিতে পাবো বলো? মালপিজিয়ান নালী যদি আর্থ্রোপোডার থাকে তাহলে মালপিজিয়ান নালিকা, সরি, মালপিজিয়ান নালিকা যদি আর্থ্রোপোডা থাকে, মালপিজিয়ান বডি কাদের থাকে? এখন তো বড় হয়ে গেছি রে মুনতাহা। আচ্ছা, হ্যাঁ রে সুরভি, কাছাকাছি নাম দুইটা। ভেরি গুড, হ্যাঁ রে, কাইটিন মানে কিউটিনের আবরণ না, কাইটিন হচ্ছে শর্করা। এই কাইটিনের সাথে মোম যুক্ত হয়ে কিউটিকল তৈরি করে। এক্সিলেন্ট, মানুষের কিডনি, তাই না? কিডনি নেফ্রনে আমরা রেনাল কর্পাসেল পেয়েছিলাম না? সেই রেনাল কর্পাসেলের আরেক নাম হচ্ছে মালপিজিয়ান বডি। ওকে, তাহলে মানুষের মালপিজিয়ান বডি আর হচ্ছে আর্থ্রোপোডার মালপিজিয়ান নালিকা। তাহলে তোমাদেরকে একটু নামাজের ব্রেক দেই, এরপর আমরা আবার কন্টিনিউ করবো একাইনোডার্মাটা থেকে। এখন বাজে হচ্ছে 6টা 56, আমরা আবার 7টা 5-এ ব্যাক করব। 10 মিনিট ব্রেক, 1-2 মিনিট ক্রস করতে পারে, তোমরা অস্থির হয়েও না, ঠিক আছে।
10 মিনিট ব্রেক নামাজের জন্য, ইনশাল্লাহ এরপরে আবার আমাদের দেখা হবে। আচ্ছা, ওকে, তাহলে চলো হচ্ছে আমরা আবার শুরু করি। একানোডার্মাটা দিয়ে আমরা শুরু করব। এটাকে আমরা বলি কন্টক ত্বক প্রাণী। এতক্ষণ পর্যন্ত আমরা প্রাণীদের সব উন্নত বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। একানোডার্মাটাতে এসে দেখবে হঠাৎ করে কিছু বৈশিষ্ট্য আবার অনুন্নত হয়ে গেছে। যেমন একানোডার্মাটা অ্যাজ ইউজুয়াল অঙ্গতন্ত্র মাত্রা গঠন সম্বলিত প্রাণী, ইউসিলোমেট, 3 স্তরী প্রাণী, এরপরে 3টা ভ্রূণের স্তর আছে, ঠিক আছে। এরপরে ও হচ্ছে পঞ্চ ওরীয় প্রতিসাম্য, তার মানে ভ্রূণীয় দশায় দ্বিপার্শ্বীয় থাকলেও ওর বডিকে আমি 5 বার সমান 2 ভাগে ভাগ করতে পারবো। তোমরা অনেকেই অক্টোপাস দেখে মনে করো একাইনোডার্মাটা, কিন্তু অক্টোপাস কিন্তু তোমার হচ্ছে মলাস্কা, এটা মনে রাখবা। মলাস্কা, স্কুইড, আমি লিখে দিচ্ছি যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন হয়। মলাস্কা এক্সাম্পলের মধ্যে পড়বে স্কুইড, অক্টোপাস, জেলিফিশ, এটা হচ্ছে নিডারিয়া, আর স্টারফিশ, তারা মাছ, এটা কিন্তু হবে একাইনোডার্মাটা। তাহলে এই জলীয় প্রাণীগুলা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। তাহলে খেয়াল করো ওদের বডিতে, দেখো আমাদের হাতের এই পিঠ আর এই পিঠ দুইটা ডিফারেন্ট। ওদের বডিতে এরকম যেই পার্শ্বে তোমার মুখের ছিদ্র থাকবে সেটা হচ্ছে মৌখিক তল, অপোজিট সাইডটা হচ্ছে বিমৌখিক তল। মৌখিক তল, বিমৌখিক তল। মৌখিক তলে খাওয়ার জন্য 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকবে, অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকবে। নালিকা পদ, মলাস্কাতে পেয়েছিলাম মাংসল পদ, আর এখানে আমরা পাবো নালিকা পদ দ্বারা গঠিত সুগঠিত পানি সংবহন তন্ত্র। ওদের আলাদা করে কোনো পরিপাক, শ্বসন, রেচন থাকে না, সবকিছুই পানি সংবহন তন্ত্র দিয়ে সংঘটিত হবে। ওদের রক্ত সংবহন তন্ত্র নেই, তবে তার পরিবর্তে আছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। ওরা ত্বক, নালিকা পদ বা শ্বসন বৃক্ষ দিয়ে শ্বসন সম্পন্ন করবে। কিছু লার্ভার নাম দেওয়া আছে, বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিকিউটাস, একাইনোকিটাস। তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা যাতে করে অপশনে চলে আসলে অপশন দেখলে মনে পড়ে। ওরা হলো সামুদ্রিক। তাহলে এক্সাম্পলের মধ্যে তোমাদেরকে জানতে হবে কোনটা কোনটা, দেখো সমুদ্র তারা, অ্যাস্টারিয়াস, রুবেন্স। তাহলে এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা, অ্যাম্বুল্যাক্রাল খাত, পঞ্চ ওরীয় প্রতিসাম্য এবং পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র, নালীতন্ত্র, নালিকা পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এবারে চলে আসি আমাদের লাস্ট অফ অল কর্ডাটা। এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে কর্ডাটা কেন বলা হচ্ছে। যাহা থাকবে নটোকর্ড তাহা হয়ে যাবে মেরুদণ্ড, যাহা ছিল স্নায়ুরজ্জু তাহা হয়ে যাবে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, ফুলকা রন্ধ্র হয়ে যাবে ফুলকা বা ফুসফুস, এন্ডোস্টাইল হয়ে যাবে থাইরয়েড। তার মানে তোমাদেরকে এই বিবর্তনগুলো পড়তে হবে, এই বিবর্তনগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। পরিপাক তন্ত্র থাকে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকবে। সাধারণত আমরা দেখেছিলাম যে আর্থ্রোপোডাদের হচ্ছে তোমার পৃষ্ঠীয় দিকে হৃৎপিণ্ড থাকে, কিন্তু আমাদের থাকবে অঙ্কীয় দিকে, এবং আমাদের হচ্ছে গিয়ে তোমার লেজ থাকে না। মানুষ ছাড়া যে কোনো কর্ডেটদের তোমার হচ্ছে লেজ থাকবে, আমাদেরও কিন্তু লেজ ছিল। আমরা যখন আমাদের মায়ের জরায়ুতে অবস্থান করেছিলাম তখন কিন্তু আমাদের লেজ ছিল, কিন্তু সেই লেজটা এখন আমাদের কক্কিস মেরুদণ্ডে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে কোনটা কিসে রূপান্তর হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এখানে সুন্দর করে আবার দিয়ে দিয়েছে বৈশিষ্ট্যগুলো। করোটা পর্বের শ্রেণীবিন্যাস থেকে আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ন্যাথোস্টোমাটা। এই প্রথম 3টা মাছ, পরের 4টা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ন্যাথোস্টোমাটা তোমরা খুব ভালো করে পড়বা, এখান থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। তো কর্ডাটা পর্বকে আমরা 3টা উপপর্বে ভাগ করেছি কিসের ভিত্তিতে, অ্যান্সার করো। কিসের উপর ভিত্তি করে বা কিসের থাকা না থাকার উপরে ভিত্তি করে আমরা কর্ডাটা পর্বকে শ্রেণীবিন্যাস করেছি, একটু অ্যান্সার করো তো সবাই। না রে, সমুদ্র শসা খাওয়া যায় না। হ্যাঁ সিয়াম, স্কুইড কি মাইশা, স্কুইড গেম দেখো নাই? গুগলে সার্চ করো, দেখতে পারবা, ঠিক আছে। ভেরি গুড, এক্সিলেন্ট। তোমরা সবাই দেখি ঝটপট অ্যান্সার করতেছো, আই এম ভেরি মাচ হ্যাপি, হ্যাপি হ্যাপি। আচ্ছা, নটোকর্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে।
সারা জীবন না, ছোটবেলায় নটকট থাকবে, বড়বেলায় বলবে আচ্ছা চালতা হুদু আমি ইয়াদ রাখনা। তার মানে লার্ভা দশায় নটকট, কিন্তু পূর্ণাঙ্গ দশায় বিলুপ্ত হয়ে গিয়েছে, দ্যাট ইজ ইউরোকর্ডাটা। লার্ভা দশায় থেকে শুরু করে যাত্রা খেয়ে যান সারাটা জীবন নটকট রয়েছে, সেটা হলো সেফালোকর্ডাটা। আর এরা হচ্ছে বহুরূপী। ভ্রূণীয় দশায় বা লার্ভা দশায় যাহা ছিল নটকট, সেটা পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা, মেরুদণ্ডী প্রাণী। ছোটবেলায় নটকট, সারা জীবন নটকট, নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই ইউরোকর্ডাটা তিনটা শ্রেণী আছে, আমরা মনে রাখতে পারি আতেল দিয়ে, অ্যাসিডাসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। এগুলো একদমই লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং দেখো ইউরো আর সেফালো যেহেতু খ্যাত, ওদের বডিটা সিম্পল, এই জন্য ওদেরকে আমরা বলি প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা। ওদের তো নটকর্ডটা তোমার মেরুদণ্ডতে রূপান্তরিত হচ্ছে না, এই জন্য আমরা ওদেরকে একটু প্রোটোকর্ডাটা বলবো, ঠিক আছে? ইউরোকর্ডাটা কি, দেখো ওদের মাথার উপর একটা ছিদ্র থাকে সাইফনের মতো, যেটা দিয়ে ওরা জোরে পানি বের করে, দেখি ওদেরকে সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ট বলে। ছোটবেলায় টম এন্ড জেরি দেখতে না, যে টমের পিছনে সমুদ্রে কিছু জলজ প্রাণী ধাওয়া করতো, মাথার উপর দিয়ে এরকম করে ফোয়ারা উঠতো। ইউরোকর্ডাটা গুলো হচ্ছে সেরকম, সাগর ফোয়ারা বলে ওগুলাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এবারে খেয়াল করো, দেখো এই যে আমাদের নটোকর্ড, এই তোমার ইউরোকর্ডাটা, ওদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা মনে রাখবো। কোনগুলা পড়বো, বেশি পড়বো না আমরা। আমরা পড়বো হচ্ছে টিউনিসিন, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন, ট্যাডপল লার্ভা। এই তিনটা জাস্ট মনে রাখবে, আর কিচ্ছু পড়া লাগবে না। আমরা শ্রেণীগুলো দেখে ফেলি, চলো। অ্যাসিডিয়াসিয়ার আরেকটা নাম হচ্ছে সমুদ্রের ফোয়ারা। তাহলে ইউরোকর্ডাটাকে আমরা সাগর ফোয়ারা বলি, অ্যাসিডিয়াসিয়াকে আমরা সমুদ্র ফোয়ারা বলবো। ওদের বডিতে আমরা টিউনিক পাবো, এবং ওদের পরিণত প্রাণী হচ্ছে লেজবিহীন, এটা মনে রাখবা। এখান থেকে অ্যাসিডিয়া মেন্টুলা পড়ো। থ্যালিয়াসিয়া থেকে আমাদের জানতে হবে যে ওদের বডির শেপ হচ্ছে তোমার পিপা আকৃতির, পিপা মানে নলের মতো, টিউব শেপের, এবং ওদেরও পরিণত প্রাণী লেজবিহীন। অ্যাসিডিয়া, থ্যালিয়াসিয়া দুইটার কোনোটাতেই আমরা পরিণত প্রাণীতে লেজ পাবো না। এক্সাম্পল সালফা ম্যাক্সিমা, এই একটা এক্সাম্পল পড়বা। কিন্তু চলে এসেছে আসল হিরো, লার্ভাসিয়া। একমাত্র লার্ভাসিয়া হচ্ছে ব্যাঙাচির মতো দেখতে, এবং ওদের পরিণত প্রাণীতে হচ্ছে আমরা লেজ পাবো। ওদের একজোড়া নলাকার ফুলকারন্ধ্র থাকবে। ঐকোপ্লিউরা ডায়োসিয়া, এটা পড়তে হবে। তাহলে আমরা এই তিনটা থেকে কি কি পড়বো আবার বলে দিচ্ছি। অ্যাসিডিয়াসিয়া থেকে পড়বা পরিণত প্রাণী লেজবিহীন, সমুদ্র ফোয়ারা টিউনিক। থ্যালিয়াসিয়া হচ্ছে পিপাকৃতির, পরিণত প্রাণী লেজবিহীন। লার্ভাসিয়া পরিণত প্রাণীতে লেজ থাকবে, দেখতে ব্যাঙাচি সদৃশ। সেফালোকর্ডাটার বিশেষত্ব হচ্ছে এটা দেখতে এতটাই সুন্দর, ট্রান্সপারেন্ট, ভেতরে যা কিছু আছে সব দেখা যায়। ওদেরকে আমরা বলি ভল্লাকার বা বল্লমাকার প্রাণী। দেখো আগেকার যুগে বল্লম দিয়ে শিকার করতো না, ওরা দেখতে পুরা সেই বল্লমের মতো, ঠিক আছে? এবং ওদেরকে আমরা হচ্ছে ল্যান্সিওলেটস বলি। বল্লমাকার প্রাণীর ইংরেজি হচ্ছে ল্যান্সিওলেটস, ঠিক আছে? এখান থেকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। ওরাল মানে মুখ বরাবর ওরাল হুড, একটা ঢাকনা থাকবে, এবং মুখের ছিদ্রটাকে আমরা বলবো ওরাল সিরি। ওরাল সিরিকে ঢাকনা দিয়ে যেরকম আমাদের ঠোঁট, ওদের থাকবে ওরাল হুড। ওদের থাকবে মায়োটোম পেশি, এবং ওদের দেহ হচ্ছে স্বচ্ছ। তাহলে ইউরোকর্ডাটা হচ্ছে তোমার সাগর ফোয়ারা, সেফালোকর্ডাটা হচ্ছে ভল্লাকার প্রাণী ল্যান্সিওলেটস। ওদের বডিতে আমরা মুখে পাবো ওরাল হুড, ওরাল সিরি, আর পাবো মায়োটোম পেশি। এই যে কটা কি পয়েন্ট আপু বারবার বলতেছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো ভার্টিব্রাটার কাছে, আমি নতুন করে পড়াবো না, ভার্টিব্রাটার এভরিথিং ইউ নো। ন্যাথোস্টোমাটার আন্ডারে আমরা পেয়েছি তোমার, দেখো ভার্টিব্রাটার আন্ডারে আমরা পেয়েছি সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার দুইটা শ্রেণী হচ্ছে মিক্সিনিয়া, পেট্রোমাইজন্টিডা। এই দুইটা থেকে আমরা খুব অল্প অল্প করে পড়বো। কি কি পড়বো দেখো। মিক্সিনিয়া আর পেট্রোমাইজন্টিডা দুটাই দেখতে বাইন মাছের মতো, দুটাই দেখতে কেমন, বাইন মাছের মতো। এর মধ্যে মিক্সিনিকে আমরা বলি হ্যাগফিশ, পেট্রোমাইজন্টিডাকে আমরা বলি ল্যাম্প্রে। মিক্সিতে আমরা পাই 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র, এবং নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত। আমাদের নাকের ছিদ্র যেরকম মুখের সাথে কানেক্টেড, কোনো কিছু খেতে গেলে আমাদের নাকে মুখে উঠে যাওয়ার চান্স থাকে, মিক্সিনি আবার তেমন না। ওদের নাসিকাথলিটা মুখ বিবরে উন্মুক্ত। হ্যাঁ, ওটা হচ্ছে মিক্সিনি আমাদের মতো, পেট্রোমাইজন্টিটা আমাদের মতো না, ঠিক আছে? তাহলে দেখো ল্যাম্প্রে, ওদের লার্ভা হচ্ছে অ্যামোসিট লার্ভা। ওরাও বাইন মাছের মতো দেখতে, এবং ওদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয়, ওদের লার্ভা দশা আছে। তাহলে আমি আবারও বলি, দেখো
মিক্সিনি পেট্রোমাইজনটিডা দুইটা হচ্ছে সাইক্লোস্টোমাটার শ্রেণী, দুইটাই দেখতে বাইন মাছের মতো, কিন্তু মিক্সিনিকে আমরা বলবো হ্যাগফিশ, পেট্রোমাইজনটিডাকে আমরা বলবো হচ্ছে ল্যাম্প্রে। মিক্সিনির হচ্ছে নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, কিন্তু পেট্রোমাইজনটিডা নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত না। মিক্সিনির লার্ভা দশা নেই, পেট্রোমাইজনটির লার্ভা দশা আছে। ঠিক আছে, তাহলে হ্যাগফিশ, ল্যাম্প্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মায়োটম পেশির কাজ হচ্ছে সংকোচন আর প্রসারণ। ক্র্যানিয়াটা হচ্ছে আমাদের ক্র্যানিয়াম নামক হাড়ের ভেতরে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক থাকে দেখে ভার্টিব্রাটাকে বলা হয় ক্র্যানিয়াটা। বাইন মাছ আর বাইন মাছ না, দুটো আলাদা জিনিস আসমিন। আচ্ছা, দুটো আলাদা জিনিস। ওকে, তাহলে আমরা আশা করি সাইক্লোস্টোমাটার দুইটা শ্রেণী আমরা খুব সুন্দর করে জানতে পারবো। এইবারে চলে আসো মাছের কাছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি হচ্ছে তোমাদের মাছটা একটু দেখাই দিই। আচ্ছা, মাছ পড়তে গেলে আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অন্তকঙ্কাল, এন্ডোস্কেলেটন। এরপরে হচ্ছে আইস, স্কেল, লেজ, পুলকা রন্ধ্র, ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটারিজি, সার্কোপটারিজি। তাহলে আমাদের অন্তকঙ্কাল থেকে আমরা কি শিখবো দেখো। কন্ড্র মানে তরুণাস্থি আর অস্টিও মানে অস্থি। তাহলে কন্ড্রিকথিসের অন্তকঙ্কাল গঠিত হবে তরুণাস্থি দ্বারা, দ্যাটস ওয়াই দে আর কল্ড কন্ড্রিকথিস। অ্যাক্টিনোপটারিজি আর সার্কোপটারিজির অন্তকঙ্কাল গঠিত হবে অস্থি দ্বারা, এই জন্য ওদেরকে আমরা বলবো অস্টিকথিস। মনে থাকবে, কন্ড্রিকথিস আর হচ্ছে অস্টিকথিস, ঠিক আছে। ওদের আইস হচ্ছে প্ল্যাকয়েড, ওদের হচ্ছে সাইক্লয়েড বা হলো টিনয়েড, ওদেরটা হলো গ্যানয়েড। কন্ড্রিকথিসের লেজ হচ্ছে হেটারো সার্কাল, হেটারো মানে ডিফারেন্ট, লেজের দুইটা বিসদৃশ খণ্ড থাকে, এই যে হেটারো। ওদেরটা হচ্ছে হোমো, দুইটা খণ্ডই সেম। আর সার্কোপটারিজির হচ্ছে ডাইফি সার্কেল, দুইটা লেজ একত্রিত হয়ে গিয়েছে। কন্ড্রিকথিসের হচ্ছে মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, আর ওদের হচ্ছে এক জোড়া করে থাকে। তাহলে আমরা হচ্ছে একটা ছন্দ দিয়ে এগুলো মনে রাখতে পারি, ঠিক আছে। অ্যামোসিট হচ্ছে লার্ভার নাম। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ দিয়ে তরুণাস্থি, প্লেয়ার দিয়ে প্ল্যাকয়েড, হেঁটে দিয়ে হেটারো সার্কাল, 5 থেকে 7 জোড়া ফুল দিয়ে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। এটা হচ্ছে আমাদের কন্ড্রিকথিসের ছন্দ। তাহলে এই অনুযায়ী বাকি দুইটা আমরা মনে রাখতে পারবো। তাহলে আমাদের মাছ থেকে এই কয়েকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তাহলে দেখো, এই যে কন্ড্রিকথিস থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যাকয়েড, তরুণাস্থিময়, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, আর হচ্ছে তোমার হেটারোসার্কাল লেজ। ঠিক আছে, অ্যাক্টিনোপটারিজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ওদের এই যে পাখনা পাওয়া যায়, এখান থেকে তোমরা পড়বা সাইক্লয়েড বা টিনয়েড। লেজ হচ্ছে গিয়ে তোমার হোমোসার্কাল, 4 জোড়া ফুলকা আর একটা করে 1 জোড়া ফুলকারন্ধ্র। ফুলকা হচ্ছে 4 জোড়া, কিন্তু ফুলকারন্ধ্র হচ্ছে 1 জোড়া। এই দুটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। বায়ুথলি এবং পটকা পাওয়া যায়, ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের বাবারা বাজার থেকে যে মাছগুলা কিনে সেগুলা হচ্ছে অ্যাক্টিনোপটারিজি। সার্কোপটারিজির পাখনা দুইটা একত্রিত হয়ে এরকম পিণ্ডের মতো হয়ে যায়, এই জন্য বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লাংফিশ, লাংফিশ। তাহলে আমরা গ্যানয়েড পড়বো, অস্থি নির্মিত অন্তকঙ্কাল, একটি করে ফুলকারন্ধ্র, পটকা, ডাইফিসার্কাল। মোট কথা আইস, লেজ,
অন্তকঙ্কাল, ফুলকারন্ধ্র, এগুলাই হচ্ছে আমাদের তিনটা মাছের মেইন পয়েন্ট। ঠিক আছে, এবারে চলে আসো আমাদের বাকি যে চারটা আছে। এই বাকি চারটার মেইন পয়েন্ট গুলা কি কি দেখো। হৃৎপিণ্ড, কার হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকবে, কে কোনটা দিয়ে শ্বসন সম্পন্ন করে, কার ত্বক কেমন, কার পা কেমন, কার বডিতে টেম্পারেচার কিভাবে মেইনটেইন হয়। উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, ওদের মধ্যে আমি মেইন এই 5টা পয়েন্ট দিয়ে ওদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো আস্তে আস্তে ওরা যত ডেভেলপড হচ্ছে ওদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তত বাড়ছে। মাছের হৃৎপিণ্ডে ছিল তোমার 2টা প্রকোষ্ঠ, উভচরের হৃৎপিণ্ড হচ্ছে তোমার 3টা প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ, ওরা ফুলকা এবং ফুসফুস দিয়ে শ্বসন সম্পন্ন করে। ওদের সামনের পায়ে 4টা এবং পেছনের পায়ে 5টা করে নখরবিহীন আঙ্গুল থাকে। যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে ওদের ত্বক। ঠিক আছে, ওরা হলো একটোথার্মিক। একটোথার্মিক মানে হচ্ছে পরিবেশের টেম্পারেচার কমে গেলে ওরা ঠান্ডা হয়ে যায়, গরম হয়ে গেলে ওরা গরম হয়ে যায়। তাহলে শীতকালে ওদের কি অবস্থা হবে, ওরা শীত থেকে বাঁচার জন্য গাছের কোটরে লুকিয়ে যাবে, যেটাকে আমরা শীত নিদ্রা বলি। তাহলে শীতকালে ওরা যদি পুরাটা শীত গাছের কোটরে লুকিয়ে থাকে, ওরা পুষ্টি কোত্থেকে পাবে? এই জন্য ওদের ত্বকটা থাকে ভেজা, মসৃণ এবং গ্রন্থিযুক্ত, যেখান থেকে ওরা ওদের শক্তির জন্য পুষ্টি শোষণ করতে পারে। ঠিক আছে, তাহলে বাইরের পরিবেশ দিয়ে বডির টেম্পারেচার কন্ট্রোল হলে সেটাকে আমরা বলি হচ্ছে একটোথার্মিক। তার মানে ওদের হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ, শ্বসন হবে ফুলকা ফুসফুস ত্বক দিয়ে, ওদের হচ্ছে সামনের পায়ে 4টা, পেছনের পায়ে 5টা নখরবিহীন আঙ্গুল থাকবে, ওরা হলো একটোথার্মিক। বোঝা গেছে, ত্বক হবে গ্রন্থিযুক্ত। তাহলে এখান থেকে তোমরা দেখবা যে ব্যাং মানেই হলো অ্যামফিবিয়া, ব্যাং মানেই হলো অ্যামফিবিয়া। রেপ্টিলিয়াদের বলা হয় হামাগুড়ি দিয়ে চলন, যেটা কিনা মেসোজোয়িক যুগ থেকে আমরা দেখতে পাই। মেসোজোয়িক যুগকে বলা হয় এজ অফ রেপটাইল, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওরা হচ্ছে একটোথার্মিক অ্যাজ ইউজুয়াল। ওদের দেহ হচ্ছে শুষ্ক, পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে। বলতো রেপ্টিলিয়াদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? অ্যান্সার করো, রেপ্টিলিয়াদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? পাবদা মাছ হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিনোপটেরিজি। হ্যাঁ রে, সরীসৃপ আসমিন, ভেরি গুড। অসম্পূর্ণভাবে 4টা এক্সেপ্ট কুমির। ঠিক আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অসম্পূর্ণভাবে 4টা এক্সেপ্ট হচ্ছে তোমার কুমির। তাহলে কুমিরে তোমরা স্টার দিয়ে রাখবা। নিষেক অভ্যন্তরীণ হয় 4টা, ভ্রূণীয় ঝিল্লি আমরা ওদের নিষেকের সময় পাবো। পাখিতে চলে আসো, পাখি আর স্তন্যপায়ীর মধ্যে দেখো পাখির ত্বকে থাকবে পালক, যেটা ওদের থাকবে ডানা। চোয়াল হচ্ছে ওদের পাখির ঠোঁট, মানে চঞ্চুতে পরিণত হয় চোয়াল। ডানা, চঞ্চু, উড়ে কিভাবে? কারণ হাড়ে বায়ু বায়ু গহ্বর আছে, ওদের হাড়টা ফাঁপা। ওদের আর আমাদের পরিপূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং ওরাও হলো এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে হচ্ছে পরিবেশের তাপমাত্রা ওদের বডির টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে না। সেম গোস ফর ম্যামালিয়া, ওরা হচ্ছে সমুষ্ণ শোণিত, তার মানে বাইরে যতই ঠান্ডা বা গরম হোক না কেন আমরা সেই টেম্পারেচারের সাথে খাপ খাওয়াতে পারি। এই জন্য আমরা ইন্ডিয়ার লাচঙ্গেও যেরকম নেগেটিভ টেম্পারেচার সহ্য করতে পারি, সেরকম মরুভূমিতে আমরা সহ্য করতে পারি। তাহলে আমাদের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা ফুসফুস দিয়ে শ্বসন সম্পন্ন করি, সন্তান মায়ের দুধ পান করবে। আমাদের মধ্যকর্ণে 3টা ছোট ছোট অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, যার মধ্যে আমাদের মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস। আমাদের ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি আছে, যেটা আমাদের সুরক্ষা প্রদান করবে। নতুন এডিশনের বইতে এই স্তন্যপায়ী শ্রেণীবিন্যাসটা অ্যাড করা হয়েছে। এখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবা, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। প্রোটোথেরিয়া মানে হচ্ছে ওরা ডিম পারবে, মেটাথেরিয়া মানে হচ্ছে ওরা আংশিকভাবে জরায়ুতে সন্তান প্রসব করবে এবং অমরাটা আংশিকভাবে পুষ্টি প্রদান করবে। আর ইউথেরিয়া মানে হচ্ছে সম্পূর্ণরূপে ভ্রূণটা অমরার উপর ডিপেন্ডেন্ট থাকবে। তার মানে এটা হচ্ছে গিয়ে ভ্রূণের উপরে ডিপেন্ড করে 3টা ক্লাসিফিকেশন করা হয়েছে। ডিম থেকে হচ্ছে নবজাতকের জন্ম হবে, ওরা করবে কি, স্তন গ্রন্থির চামড়া ভেদ করে লোম চুষে ওরা দুধ পান করবে, তার মানে আলাদা করে কোনো সুগঠিত গ্রন্থি থাকবে না। ঠিক আছে, আর ওদের রেচন জনন পরিপাকের জন্য একটা মাত্র ছিদ্র, যেটাকে আমরা বলি মোনোট্রিম। এখান থেকে প্লাটিপাসটা মনে রাখো, প্লাটিপাস থেকে পরীক্ষা প্রশ্ন আসে। প্লাটিপাস কোন পর্বভুক্ত এবং কোনটি স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে?
মেটাথেরিয়াতে দেখো একদম সিম্পল অমরা থাকবে, যেটা কিনা আংশিক নবজাতককে জন্ম দিবে। মার্সুপিয়াম থলিতে হচ্ছে গিয়ে তোমার বাচ্চাটা থাকবে, স্তন গ্রন্থি উন্মুক্ত থাকে, দুটি জরায়ু এবং দুটি যোনি থাকে। তার মানে আমাদের প্রোটোথেরিয়াতে জাস্ট একটা ছিদ্র ছিল, মেটাথেরিয়াতে আমরা দুইটা দুইটা পেয়েছি। ইউথেরিয়া হয়ে যাবে এবার উন্নত, ঠিক আছে। ইউথেরিয়া দেখো কোয়ালা, কোয়ালা কিন্তু হচ্ছে গিয়ে মেটাথেরিয়া, এটা ইম্পর্টেন্ট। আর ইউথেরিয়াতে প্রকৃত অমরা থাকবে, ভ্রূণ বসবাস করবে, যোনি থাকবে, শুক্রাশয় স্ক্রটাল থলিতে থাকবে এবং সুগঠিত স্তনগ্রন্থি থাকবে। তার মানে পরিচিত স্তন্যপায়ী সবাই হচ্ছে মেটাথেরিয়ার মধ্যে পড়তেছে। কোনো পার্থক্য বাদ দেওয়া যাবে না, সবই পড়বা। আর ডিউ রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা ডিউতে প্রায় সময় আসে, এটা তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। এবারে চলো আমরা ঝটপট করে আমাদের স্লাইডটা দেখে ফেলি, এবং তোমাদের জন্য প্রথমেই থাকবে হচ্ছে একটা কুইজ। তাহলে সবাই দেখি এবার অ্যান্সার করে ফেলো। নিচের কোনটি দি স্টোরি, এবার যদি ভুল করো একদম মাইর হবে, মাইর। হ্যাঁ রে, কুমিরের তো নখ থাকে, উভচরের নখ থাকে না, কুমির তো সরীসৃপ। দিবে মুগ্ধ কোশ্চেন রিপিট করে। রেপটিলিয়া হার্টে কি নীল অলিন্দ পর্দা থাকে? নসীন রেপটিলিয়ার হচ্ছে দুইটা অলিন্দর মাঝখানে পর্দা থাকে, মাগার নীলার মাঝখানে পর্দা থাকে না। অ্যান্সার করে ফেলো সবাই ঝটপট। ওকে, আমি পোল ক্লোজ করে ফেললাম। দেখো অ্যান্সার করার উপায় কি, নিচের কোনটি দ্বি স্তরী? আমি কি বলেছিলাম 2 নাম্বার পর্ব, দুইটা স্তর। ফিতাকৃমি কিসের মধ্যে পড়ছিল? 3 নাম্বার স্তর বা 3 নাম্বার পর্ব। তাহলে কয়টা স্তর থাকবে? 3টা স্তর থাকবে। জোক, অ্যানিলিডা, 3-এর বেশি স্তর হয় না। ম্যালেরিয়া, 3-এর বেশি স্তর হয় না। তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রা। এই যেটা ভুল করলে চলবে। তাহলে আমাদের ফার্স্টেস্ট ফিঙ্গারে উইনার হয়েছে শ্রাবণ, নাকি শ্রাবণকে ভুলে শ্রাবণ লিখে ফেলছো। সেকেন্ড সাইমা, থার্ড হয়েছে শ্রাবণী। ওদের 3জনের জন্য জ্বলে একটা হাততালি। এছাড়া আমাদের সাথে টপ 10-এ আছে রায়না, ঐশী, প্রত্যাশা, মোর্শেদ, আনিকা, শাহান এবং হচ্ছে গিয়ে তোমার মুনতাহা। এদের মধ্যে লিডার বোর্ডে সবাই অলমোস্ট অনেক দ্রুত অ্যান্সার করেছে এবং সবাই রাইট অ্যান্সার করেছে। আর গ্রাফে হচ্ছে গিয়ে তোমার মোটামুটি আমাদের 104 মানে হচ্ছে 90% বাচ্চা রাইট অ্যান্সার করেছে। দ্যাটস ভেরি গুড। বাকি 12টা বাচ্চা হচ্ছে নষ্ট, ভ্রষ্ট, পাপিষ্ট। ওগুলো কিছু বলেও লাভ নেই, ওগুলো কখনোই শুধরাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ক্লাসের কাছে। হ্যাঁ, তাহলে তোমরা অ্যান্সার করো, প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের? তোমরা এখন ঝটপট অ্যান্সার করো, আমি এখন কিচ্ছু বলবো না, আমি বোবা। বলো। ভেরি গুড, এক্সিলেন্ট। দীপার্শিও, সিলোমবিহীন পর্ব কোনটি? সিলোমবিহীন, এটা তোমরা কেন ভুল করতেছো? নিমাটোডা তো হচ্ছে সিউডো মানে ভ্রান্ত সিলোম যুক্ত। ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে গিয়ে তোমার অ্যাসিলোমেট, প্লাটিহেল বিন্থিসের মধ্যে পড়তেছে। অ্যানলিডা হচ্ছে সিলোম যুক্ত, কর্ডাটা হচ্ছে সিলোম যুক্ত। তাহলে এটা অ্যান্সার কি হবে? ফ্যাসিওলা হেপাটিকা। প্লাটিহেল মিন্থিস পর্যন্ত 1, 2, 3-এ কি আমরা সিলোম পেয়েছিলাম? পাই নাই। তাহলে তোমরা কেন এ লিখতেছো? এ তো হচ্ছে ভ্রান্ত সিলোম, এখানে বলেছে সিলোম বিহীন, ভুল করা যাবে না, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্যের উদাহরণ? অ্যান্সার লেখো। দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয়। ভেরি গুড, অ্যান্সার হবে টিনোফোরা, ঠিক আছে। হাইড্রা হচ্ছে তোমার অরীয়, জেলিফিশ অরীয়, সি অ্যানিমন মানে মেট্রিজিয়াম এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এইবারে চলে আসো ভ্রান্ত সিলোম। তাহলে ভ্রান্ত সিলোম অ্যান্সার কি হবে? প্লাটিহেল হচ্ছে অ্যাসিলোমেট, আর্থ্রোপোডা ইউসিলোমেট, নিডারিয়াও হচ্ছে তোমার অ্যাসিলোমেট। তাহলে এইবারে অ্যান্সার হবে নেমাটোডা। দেখছো একটা প্রশ্ন কতভাবে পরীক্ষায় আসতে পারে, তাই না? এই যে তোমরা এবার সবাই রাইট অ্যান্সার করেছো। একটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভ্রান্ত সিলোম যুক্ত, নিচের কোনটি সিউডোসিলোমেট, নিচের কোনটি ইউসিলোমেট। মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে। এবারে চলে আসো, যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলেও একবারও তুমি ভাগ করতে পারবা না, সেটাকে আমরা বলি অপ্রতিসাম্য।
তাহলে অপ্রতিসাম্যতার মধ্যে আমাদের ছিল পরিফেরা আর মলাস্কার একটা এক্সেপশন ছিল। ঠিক আছে, বেশি দিন নাই, কিভাবে এত পড়া শেষ করব প্লিজ বলেন। শুনো, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে কি বলেছিলাম, বেটার লেট দ্যান নেভার। তোমার যেদিন থেকে মনে হবে তোমার সিরিয়াস হওয়া উচিত সেদিন থেকেই পড়া শুরু করবা। আর তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষাটা শর্ট সিলেবাসের উপরে হবে, সো আপাতত তোমরা শর্ট সিলেবাসের উপরেই ফোকাস করে তোমাদের নতুন কিছু না পড়ে পুরাতন পড়াগুলো রিভিশন করা শুরু করো। ইনশাল্লাহ এতদিন পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে, এইচএসসির জন্য শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে ইনশাল্লাহ অ্যাডমিশনে এসে তোমরা এক্সট্রা সিলেবাসটা পড়ার জন্য টাইম পাবা। কোনো নতুন পড়া এখন পড়া যাবে না। এখন হচ্ছে তোমার জুন মাস, হাতে আর বেশি সময় নেই। সো এতদিন পর্যন্ত যা কিছু পড়ছো সেগুলোই সুন্দর করে রিভিশন দেওয়া শুরু করে ফেলো। বলেছিলাম না একটা রুটিন করে ফেলবা, যে আমি ডেইলি এই সাবজেক্ট পড়বো প্লাস এতগুলো পেন্ডিং পড়া পড়বো, তাহলে দেখবে পড়া হয়ে যাবে। আর প্রতিদিন রাতে বেলা ঘুমানোর আগে একটু ম্যাথ করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এখানে কি হবে, তাহলে অ্যান্সার কি হবে আমার? শামুক, তাই না? পিলা গ্লোবোসা। কোন প্রাণীটি দ্বিস্তরী? তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো, হাইড্রা। 2 নাম্বার পর্ব, দ্বিস্তরী প্রাণী। নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? তোমরা অনেকেই নয় খেয়াল করবা না। অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, নেমাটোডা। বলো ইউসিলোমেট নয়। আসলে আসেন, শর্ট সিলেবাস দিয়ে কোনো লাভই হয় না, কারণ এখন সব পরীক্ষায় ফুল সিলেবাসে হয়। এখন কিছু করার নাই, ঠিক আছে? এখন কিছু করার নাই, কিছু করতে পারবো না আমরা। তাহলে অ্যান্সার কি হবে? নেমাটোডা। ICZN এর পূর্ণ নাম ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, ওরা নামকরণে ভূমিকা রাখে। অরিও প্রতিসাম্যতা দেখা যায়, অরিও অরিও। অ্যান্সার কি হবে? অনলি অরিও। ভেরি গুড। প্রত্যাশা, কাকন, মুনতাহা, তাসনিমা, প্রীতম, নুহা, তাসনিয়া, ভেরি গুড। নিডারিয়া। পরিফেরা ছিল তোমার অপ্রতিসাম্য, টিনোফোরা, সিউলোপ্লানা, দিঅরিও। গ্যাস্ট্রোপোডা হচ্ছে অপ্রতিসাম্য, গ্যাস্ট্রোপোডা হচ্ছে মলাস্কার শ্রেণী। তাহলে অরিওর এক্সাম্পল কি হবে দেখো, ভলভক্স, সিউলোপ্লানা, এগুলোতে ছিল তোমার গোলীয় প্রতিসাম্যতা। হাইড্রা, জেলিফিশ আর মেট্রিডিয়াম, মানে মেট্রিডিয়াম কিসের নাম? সি অ্যানিমন। এই জন্যই বলেছিলাম যে ব্র্যাকেটের সবকিছু পড়তে হবে। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? অ্যান্সার কি হবে? ভেরি গুড, ত্বক। প্রাণী জগতে বৃহত্তম পর্ব, নতুন করে বলার কিছু নেই, আর্থ্রোপোডা। মুখ বিপরীত র্যাডুলা থাকে কোন পর্বে? আমি কিন্তু পড়ানোর সময় বারবার বলেছিলাম র্যাডুলা ইম্পর্টেন্ট, র্যাডুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করেছো, মোলাস্কা। জেলিফিশ কোন পর্বের প্রাণী? তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা, তাহলে জেলিফিশ কোন পর্ব হবে? এক্সিলেন্ট, এটা হবে নিডারিয়া। কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? এখানে নয় বলেছে, দেখো। আর্থ্রোপোডাতে আমরা মুক্ত সংবহনে হিমোসিল পাবো, কাইটিন নির্মিত কিউটিকল, এরপরে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, অঞ্চলায়ন, খণ্ডকায়ন সবই পাবো। তাহলে অ্যান্সার কি? এটা, তাই না? ওদের রক্ত সংবহন তন্ত্র কেমন হবে? মুক্ত হবে, আর্থ্রোপোডা এবং মলাস্কার। গুড়াকৃমি কোন পর্বের অন্তর্গত? এটা কি হবে? ভেরি গুড, বি। কোলকৃমি, গুড়াকৃমি সবই নেমাটোডা। অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটি? নয় কিন্তু ভালো করে খেয়াল করবে, এখানে নয় বলে নাই। অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটি? ভেরি গুড, রেচন অঙ্গ, নেফ্রিডিয়া। কারণ র্যাডুলা থাকে হচ্ছে কার? মলাস্কার। দ্বিস্তরী একমাত্র হচ্ছে তোমার নিডারিয়া, আর এককোষিত কোনো প্রাণীই নাই, শুধু ব্যাকটেরিয়া। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য নয়, দেখছো কতবার নয় নয় করে আসছে। ত্রিস্তরী, শিখা কোষ, কিউটিকল, উপর নিচে চাপা, সবই তো মিল আছে, তাহলে এটা কি ব্ল্যাঙ্ক অ্যান্সার? এখন তোমরা ঘাবড়ায় যাবা যে আপু মেডিকেলে কি আসলেও ব্ল্যাঙ্ক অ্যান্সার, ডাবল অ্যান্সার আসে? দেখো, এটা সেই 2003-4 সালের প্রশ্ন। তখন কিছু ভাওতাবাজি করে ডাবল অ্যান্সার, ব্ল্যাঙ্ক অ্যান্সার এগুলা টেকনিক্যাল প্রবলেমের কারণে হইতো, কিন্তু এখন আল্লাহর রহমতে এই ধরনের প্রশ্ন করে না। তুমি যদি মাইন্ডসেট রাখো যে আপু ডাবল ট্রিপল অ্যান্সার হইতে পারে, তাহলে দেখবে সবগুলোর অ্যান্সারই তোমার ডাবল ডাবল মনে হবে। এই জন্য মাথা থেকে ঝেড়ে ফেলো যে ব্ল্যাঙ্ক বা ডাবল অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে? মেন্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? অ্যাজ ইউজুয়াল মলাস্কা। জেলিফিশ কোন পর্বের প্রাণী? দেখছো এক এক প্রশ্ন কতবার আসছে। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? এবার বাচ্চারা লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছো। আর্থ্রোপোডাতে থাকে মালপিজিয়া, নালিকা। অ্যানিলিডাতে নেফ্রেডিয়া, মলাস্কাতে রেডুলা। তাহলে অ্যান্সার কি হবে? প্লাটিহেলমিনথিস। দেখছো আপু যেভাবে বলি, শুধু অপশন দেখে পালায় যাবা না, প্রতিটা অপশনের এগেইনস্টে কোশ্চেন পড়তে হবে। হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়? অ্যান্সার করো।
মুনতাহা, নিশাত, কাকন, মোর্শেদ, ইমরান, শামিমা, সুরভি, মুগ্ধ। ভেরি গুড, সবগুলাই। আর্থ্রোপোডা মানেই হিমোসিল, তাই না? নেফ্রিডিয়া কি? এটা তোমরা অলরেডি অ্যান্সার করেছো। কেচো, রেচনাঙ্গ। সালামান্ডার হবে, এটা কর্ডাটা, এটা ভুলে কর্ডাটা লিখছে, ঠিক আছে? সালামান্ডার, প্লাটিপাস এগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। বলো স্কুইড কোন পর্বভুক্ত প্রাণী? অ্যান্সার করো। স্কুইড কোন পর্বভুক্ত প্রাণী? অনেকে এ লিখতেছো কেন রে? স্কুইড কি এতটাই নিম্ন শ্রেণী তোমরা যে পরিফেরা বানায় দিচ্ছ? ভেরি গুড, অ্যান্সার হবে মলাস্কা। কাঁকড়ার বহিঃকঙ্কালে কোন রাসায়নিক দ্রব্য থাকে? গ্লুকান হচ্ছে একটা শর্করা, জাইলানো শর্করা, গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত উপাদান। তাহলে অ্যান্সার হবে কাইটিন। মনে রাখবা কাইটিন হচ্ছে গ্লুকোসামিনের পলিমার, মানে অ্যামাইনো মূলক দ্বারা গ্লুকোজ প্রতিস্থাপিত হয়েছে। এর সাথে যখন মোম যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কিউটিকল। তার মানে কাইটিন হচ্ছে শর্করা, কিউটিকল হচ্ছে চর্বি। কোন পর্বের প্রাণীদের সিউডোসিলোমেট বলা হয়? নেমাটোডা। পানি সংবহন তন্ত্র পাওয়া যায়, দেখি এবার এটা অ্যান্সার করো। আমি ক্লাসে সবগুলো এগুলো বলে দিছি। পানি সংবহন তন্ত্র কাদের পাবো? ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার করতেছো, মাঝখান দিয়ে দুই একজন ভুল করতেছো, এগুলো ঠিক না। অ্যান্সার হবে একাইনোডার্মাটা, তাই না? পরিফেরাতে আমরা পাবো নালীতন্ত্র, মলাস্কাতে মাংসল পদ, একাইনোডার্মাটাতে পানি কি বলে ওটাকে, পানি সংবহন তন্ত্র এবং নালিকা পদ। প্রবাল কোন পর্বভুক্ত? প্রবাল মানে নিডারিয়া, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন। 3 জোড়া বক্ষদেশীয় পা এবং 1 জোড়া শুঙ্গ আছে প্রজাপতি। সন্ধিপদী প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? এটা আমরা সবাই জানি, আর্থ্রোপোডা। লাস্টেরটা অ্যান্সার করো। কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? সেই ক্লাস 9-10 ছিল। অ্যান্সার করো, কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? উচেরিডিয়া বেনক্রফটিতে আমরা বলেছি যে ফাইলেরিয়াসিস হয়, গোদরোগ। এডিস দিয়ে হয় ডেঙ্গি, অ্যাসকারিস্তোক্রিমি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটা প্রোটোজোয়া। এবারে চলে আসি কোঅর্ডিনেটর কাছে। সেকেন্ড কুইজ, নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? আমরা প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়ার মধ্যে পড়েছিলাম। সবাই অ্যান্সার করো। সবাই দ্রুত দ্রুত অ্যান্সার করো। বাদুড়, ক্যাঙ্গারু, প্লাটিপাস আর হচ্ছে সিল। আমি পোল ক্লোজ করে দিলাম। দেখো, বাদুড়, ক্যাঙ্গারু, সিল ওরা সবাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে সন্তান প্রসব করে, এটা হচ্ছে জানা কথা। তাহলে এটার অ্যান্সার কি হবে? প্লাটিপাস হবে। এটা কিন্তু মেরুদণ্ডী প্রাণী, কিন্তু এটা হচ্ছে প্রোটোথেরিয়া। বলেছিলাম না, মিল আছে। প্রোটোথেরিয়া, প্লাটিপাস। তারপরেও তোমার কতিপয় 11টা নষ্টভ্রষ্ট পাপিষ্ঠ ভুল করছে ইচ্ছা করে। মুনতাহাও তাড়াতাড়ি দাগাইতে গিয়ে ভুল করছে। অ্যাজ ইউজুয়াল ফার্স্ট হয়েছে শারবন, সেকেন্ড শ্রাবণী, থার্ড হচ্ছে আসমিন। এবারে নুহা কেন জানি প্লেসে আসতে পারতেছে না। এছাড়াও আছে সাইমা, মোর্শেদ, আফরিন, লাবিবা, পূর্ণ, আনিকা। মুনতাহার জন্য 1 বালতি সমবেদনা। ঠিক আছে, আমরা হচ্ছে লিডার বোর্ডটা পাবলিশ করে দিলাম। এছাড়া আমরা যদি তোমার হচ্ছে দেখতে চাই, তাহলে দেখো ফার্স্ট টপ 10-এ হচ্ছে ওরা আছে আমাদের সাথে। আর হচ্ছে যে আমরা যদি গ্রাফ দেখি, তাহলে আমাদের 90% রাইট অ্যান্সার হয়েছে। বাকি নষ্টভ্রষ্ট পাপিষ্ঠ বান্দাদের জন্য আমরা 10% হচ্ছে রাইট করতে পারিনি। তাহলে চলে আসো, দেখো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে। কুমির। জাতীয় পাখি বলেছিলাম না, জাতীয় আইটেম গুলা ইম্পর্টেন্ট। কলাম্বা, লিভিয়া হচ্ছে কবুতর, তাহলে হবে কপসাইকাস সাউলারিস। কবুতর কোন শ্রেণীর প্রাণী বলো? অ্যামফিবিয়া, উভচর, রেপটিলিয়া সরীসৃপ, অ্যাক্টিনোপটারিজি হচ্ছে মাছ। তাহলে অ্যান্সার হবে কি? এটা না পারলে তো তোমাদের মরে যাওয়া উচিত। হেভিস। মধ্যচ্ছদার উপস্থিতি কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আমরা সবাই জানি তোমার আমার মধ্যচ্ছদা দিয়ে দেহটা বক্ষ আর উদর গহ্বর 2টা প্রকোষ্ঠে ভাগ হয়। ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যান্সার করো। প্লাটিপাস। হ্যাঁ, ছবিতে ডিম ছিল, ভেরি গুড। প্লাটিপাস পর্ণাশয়, ছবিতে ডিম ছিল। তাহলে এটা কি হবে? ভেরি গুড, এটা হবে বি। কনড্রিকথেস তো তোমার হচ্ছে হেটেরোসার্কাল, মিক্সিনে অ্যামফিবিয়া তো আসবেই না। তাহলে অ্যাক্টিনোপটারিজি কে অস্টিকথিসের মধ্যে ছিল।
আর নীলতিমি কি হবে? ম্যামালিয়া হবে। নীলতিমি দেখে তোমরা আবার মাছ মাছ চিন্তা করো না। নিচের কোনটি উভচর শ্রেণী? অ্যান্সার করো। ভেরি গুড, কাছিম। আর সরীসৃপ শ্রেণী নয় সোনা ব্যাং। তোমরা অনেকে নয় দেখো না, ঠিক আছে। গোখরা, টিকটিকি, গিরগিটি, কচ্ছপ, সাপ ওরা সবাই কিন্তু সরীসৃপ। সাপ হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাছ একটু আগে দিয়েছিল ইলিশ কোন শ্রেণী, এখন দিয়েছে জাতীয় মাছ। তোমরা অ্যাকটিনোপটারিজি মুখস্থ করে গেলে শুধুমাত্র হবে না, অ্যান্সার করতেছো তোমরা অস্টিকটিস হবে। প্ল্যাকয়েড আইস থাকে হাঙ্গর, হেটারোসার্কাল আর হচ্ছে প্ল্যাকয়েড আইস। গিনিপিগের দাঁতের সংখ্যা, প্রতি বছরই ভর্তি পরীক্ষা এরকম দুই একটা আন্ডা মার্কা প্রশ্ন আসে, যেগুলো একটা রাইটারের বইতে কোনা কাঞ্চায় চিপায় চুপায় পাওয়া যায়। এই ধরনের প্রশ্ন অ্যান্সার না করলে তোমার চান্স মিস হবে না। হয়তো রাইট অ্যান্সার পেরে গেলে তোমার মেরিট পজিশন আগায় যাবে, কিন্তু এগুলো আন্দাজে দাগাতে গিয়ে নেগেটিভ মার্কিং করা যাবে না। একটা কঠিন প্রশ্ন ভুল করলে তুমি হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং পাবা। কঠিন প্রশ্ন ব্ল্যাঙ্ক রাখলে তোমার কোনো লস নাই, কিন্তু ইজি প্রশ্ন ভুল করলে তোমার লসই লস। এই জন্য একেবারেই আনকরা প্রশ্ন, চারটা অপশনের কিছুই তুমি জানো না, দয়া করে ঝড়ে বক মারতে যাবা না। যে প্রশ্নটা তোমার পরিচিত, দুইটা অপশন তুমি চিনো, সেগুলো তুমি সেকেন্ড অ্যাটেম্প দিতে যাবা। কারণ নেগেটিভ মার্কিং ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস ট্র্যাপ। এই নেগেটিভ মার্কিং এর জন্য অনেকের অনেক নৌকার তড়িতে ডুবে, তীরেই ডুবে গেছে তড়ি, ঠিক আছে। এই জন্য নেগেটিভ মার্কিং থেকে সাবধান। তাহলে তোমার গিনিপিকে দাঁতে হচ্ছে 20। ব্যতিক্রম কেন? সাপ, কারণ আল্লাহ ব্যতিক্রম করে বানাইছে এই জন্য। সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে আমরা বলবো হারপেটোলজি। তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? অ্যান্সার করো। সাপের অ্যাকচুয়ালি তোমার ত্বক, আইস এই সবকিছু সরীসৃপের সাথে মিলে, শুধুমাত্র পা ছাড়া, নখরযুক্ত আঙ্গুল ছাড়া, ঠিক আছে। ভেরি গুড, 5 থেকে 7 জোড়া। আর এপিডার্মাল আইস, তোমরা আইস দেখেই লাফাইতে লাফাইতে মাছ দিবা, বাট এপিডার্মাল আইস কাদের থাকবে? রেপটিলিয়াদের থাকবে, ঠিক আছে। কোনটি মাছ নয়? সিলভার ফিশ। কোন শ্রেণীভুক্ত মাছে কন্ড্রিকথিসে কি ধরনের আইস থাকে? দেখো, এর আগের বার প্রশ্ন আসছিল যে তোমার হচ্ছে কি বলো এটাকে, কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস রয়েছে। দেখো এটা আসছে তোমার ডিউতে। তার ঠিক কয়েক বছর পরে দেখো প্রশ্ন আসছে কন্ড্রিকথিসে কোন আইস থাকে, ঠিক সেম ডিউতে। তাহলে তোমাদেরকে আমরা কেন তোমার প্রশ্ন ব্যাংক সলভ করতে বলি? 16-17 সালে আসছে প্ল্যাকয়েড কাদের থাকে, আর 18-19-এ আসছে, সরি, কন্ড্রিকথিসে কি থাকে, 18-19-এ আসছে প্ল্যাকয়েড কোন মাছে থাকে। তাহলে কি প্রশ্ন একই না? এই জন্য শুধু কানা হাফেজের মতো প্রশ্ন দেখে যাবা না, চোখ কান খোলা রেখে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে প্ল্যাকয়েড। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? অ্যান্সার কি হবে? হাঙ্গর। হাঙ্গর কি ছিল? কন্ড্রিকথিস ছিল। তাহলে মোটামুটি আমরা আজকে যা যা পড়লাম, এর মধ্যে আমাদের কোন কোন পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ? প্রথমেই হচ্ছে গিয়ে তোমার ভিত্তির মধ্যে সিলোম, প্রতিসাম্যতা, পর্বগুলোর মধ্যে হচ্ছে কৃমি, তার মানে প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, ন্যাথোস্টোমাটা, স্পেশালি মাছ তিনটা, ন্যাথোস্টোমাটা। এরপরে এদের মধ্যে রেচনাঙ্গ কার কোনটা, কার লার্ভা দশা কেমন, ঠিক আছে, রেডুলা কার আছে, কার সংবহন তন্ত্র কেমন, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। শিখাকোষ, নেফ্রিডিয়া, মালপিজিয়া নালিকা, ট্রোকোফোর লার্ভা, অ্যামোসিট লার্ভা। এরপরে হচ্ছে তোমার অপর নাম, কোনটা হ্যাগফিশ, কোনটা ল্যাম্প্রে, কোনটা সাগর ফোয়ারা, কোনটা সমুদ্র ফোয়ারা। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন ব্যাংকটা প্রথমে দেখে ফেলবা, তাহলে বুঝতে পারবা যে কোন জিনিসগুলো প্রতি বছর ঘুরে ফিরে বারবার আসে, ঠিক আছে। তাহলে একদমই তোমার হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ রে, কাছিমার কচ্ছপ সেম। ওকে, তোমাদের এখন ডেঙ্গুর সিজন, ডেঙ্গু খুবই মারাত্মক হারে বাড়তেছে। আমাদের মুগদা হসপিটালে 2টা ফ্লোর ভরে গেছে ডেঙ্গুতে। সো সবাই বাসায় মশারি টানাবা, কারো বাসায় এসি থাকলে জমা পানি অবশ্যই পরিষ্কার করবা, হাইকমোড ইউজ করলে পানি বারবার ফ্লাশ করবা, আর হচ্ছে অডোমস ইউজ করো। বাসায় বা বাইরে গেলে অলওয়েজ ফুল হাতা জামা পরবা, কারণ এখন যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু খবর আছে। এখনকার ডেঙ্গু সেই রকম খবর করে দেয়। আর সুস্থ না থাকলে তো পড়াশোনা কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে। এই জন্য সবাই সুস্থ থাকার চেষ্টা করবা, একটু বেশি করে পড়াশোনা করো। এখন আসলে সময় নষ্ট করার সময় নাই, উই আর এট দ্য এন্ড গেম নাও, ঠিক আছে। এখন একটু পরে আর বলা যাবে না আপু এখন থেকে শুরু করলে কি আর হবে। পরীক্ষার 15 দিন আগে যদি কও আপু এখন থেকে শুরু করলে হবে, তাহলে আমি কেন, স্বয়ং
তোমাদের আয়মান সাদিক ভাইয়া এসে কিছু বললেও তোমরা মোটিভেশন পাবা না। ঠিক আছে? এই জন্য তোমাদের নিজের বলই বল, এই চিন্তা মাথায় রাখতে হবে। এতদিন যা হওয়ার হয়ে গেছে, একটু প্লিজ পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে? আর কয়েকটা মাস, এরপরে জীবনে প্যারা শুরু হবে, কিন্তু সেটা হবে মানসিক অশান্তিবিহীন প্যারা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যার যে উদ্দেশ্য বা যে স্বপ্ন আছে, ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এখনই ঝাঁপিয়ে পড়ো। সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও, আর বেশি বেশি নিজে নিজে চেষ্টা করো। হ্যাঁ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমরা অনেকে হচ্ছে যে তোমাদের মডেল টেস্টের রুটিনটা চাচ্ছিলা, আমি হচ্ছে যে তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, কাইন্ডলি ডাউনলোড করে নিবা আর কি। আচ্ছা, বইয়ের জন্য হচ্ছে যে ব্রাঞ্চে যোগাযোগ করবে আর কি এজ ইউয়ালি। সকল বইয়ের ব্যাপারে তোমরা যখন যে ব্রাঞ্চের আন্ডারে ভর্তি হয়েছিল ওই ব্রাঞ্চে যোগাযোগ করবে।